চোর। আর আমি সত্যি দেখেছি, একটু আগেই ছিল ওখানে দাঁড়িয়ে। পরিচয় দেবার মতো আমার কিছু নেই, কারণ জন্মের পর থেকে আমার বাবা মাকে দেখিনি। আদৌ জানি না আমার বাবা মা এই পৃথিবীর বুকে আছে কি না। গ্রামের এক বৃদ্ধ লোক আমাকে লালন পালন করত। আমার বয়স যখন 7 বছর তখন তিনি মারা যায়। সেই থেকেই আমার জীবন অন্ধকারে ঢেকে যায়। এখন এই গ্রামবাসীর এই জন্য আমার পরিবার। একদিন আমি কয়েকজন ছেলের সাথে মাঠে কাজ করছি। আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তবু কাজ করে যাচ্ছি। সবাই আনন্দের সাথে কাজ করতেই ব্যস্ত। একসময় আমি বললাম, শাওন, এত সময় একটু একটু বৃষ্টি পড়তেছিল, তাই কাজ চালিয়ে গেছি। কিন্তু এখন আকাশের যে অবস্থা, তাতে মনে হয় না যে কাজ করা সম্ভব হবে। দোস্ত, কথাটা ঠিক বলেছিস। কিন্তু জানিসই তো আমাদের মালিকটা কিরকম খাটাস। ঝড় নাই বৃষ্টি নাই, তার কাজ করতেই হবে। হুম, ভাই যা বলছিস, শালাই খুব কিপটা। আল্লাহ তোরে এত কিছু দিছে, অথচ কেউ যদি তার কাছে কিছু চাইতে যায় তাহলে হলো কেলোর কীর্তি। তোরা যাই বলিস না কেন, আমাদের মালিকটির মনটা কিন্তু খুব ভালো। সেটা তোরা দেখতে পারিস না। ভাই, আমার কাছে কই খাটাস বেটা ভালো হবে, কারণ এই গ্রামে ওই বুইরা যদি একজন লোককে বিশ্বাস করে তাহলে সেই লোকটা হলি তুই। আমার দ্বারা হয়তো তার অনেক উপকার হয়, তাই আমাকে বিশ্বাস করে। ভাই, তুমি যা বলেছো, তোমাকে দিয়েই তো তার উপকার হয়। কারণ আমরা যদি ওই বুইড়ার গাছ থেকে ডাব চুরি করে না খেতাম তাহলে সব ডাবের বাধা ছিঁড়ে পরে গিয়ে নষ্ট হয়ে যেত। তাহলে উপকার না এটা, বলো? ভাই, এটা তুই কি বললি? আমার পাঠক পাঠিকারা এখন কি বলবে? আমি ডাব চুরি করে খেয়েছি। আর না খেয়ে কি করব? শালাকে ডাব কি খাইতে দিত নাকি, বা কোনোদিন দিছে? ভাই, রাসেলকে বিশ্বাস করার আরেকটা কারণ হলো ও কাগজপত্র বুঝতে পারে। বুঝি না, যাকে কয়েকদিন স্কুলে বারান্দায় যেতে দেখলাম না, সে কি করে কাগজপত্র বুঝতে পারে? কিন্তু আমরা রাসেলকে জিজ্ঞেস করলেই শুধু হাসে। যেই হাসির মাঝে লুকিয়ে আছে গভীর রহস্য, যেই রহস্য কেউ জানে না আজও। এই তোরা থাম তো। তোদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি জেরিনের কথা। ও নো, আপনারা তো অবশ্যই ভাবতেছেন এই জেরিনটা আবার কে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, জেরিন হলো আমার বউ। চলেন ওর পরিচয়টাও জেনে আসি। পুরো নাম ঐশী আক্তার জেরিন। সবাই ভালোবেসে জেরিন বলেই ডাকে। এই পৃথিবীতে তারও কেউ নেই। বাবা ছিল, 3 বছর হলো মারা গেছে। জেরিনকে আমার হাতে তুলে দিয়ে পাশের গ্রামেই থাকতো। তখন থেকে জেরিনের পড়াশোনার দায়িত্ব নিয়েছি আমি। যেখানে একা সংসার চালাতেই হিমশিম খাই, সেখানে আরেকজনের দায়িত্ব। ভাই, আমি কি বলছি সেটা তোর মনে আছে? থাকবে না কেন? ওই তো, তার অনেক শখ সে বিসিএস ক্যাডার হবে। তোরাই বল, আমাদের মতো গরিবদের কি এই স্বপ্ন দেখা উচিত? যেখানে পেটের ভাত জোগাড় করাই মুশকিল। এবিপিএস না বিসিএস, এটা কি খায় নাকি খেতে আবাদ করে? সবাই একসাথে সিরাজের কথা শুনে হো হো করে হেসে উঠে। কি বলছে ও? বিসিএস খায় না, খেতে আবাদ করে? আমি বললাম, আরে গাধা, তুই তো জানিস না, বিসিএস হলো একটা বড় ডিগ্রি, যার মাধ্যমে অনেক বড় বড় সরকারি চাকরি মিলে। যেমন ধর, পুলিশের বড় অফিসার, ডিসি, আর অনেক কিছু। সেটা আগে বললেই তো আমি সুন্দর বুঝতে পারতাম। শুধু শুধু সময় নষ্ট করে এখন বুঝালি। ভাই, সবাই জানে ভাবি অনেক মেধাবী। তার মতো মেধা আশেপাশের এলাকায় কারও নেই। সে বিসিএস ক্যাডার অবশ্যই হতে পারবে। কিন্তু ভাই, তুই এত কষ্ট করে ভাবিকে বড় করতেছিস, সে যদি তোকে ভুলে যায়? দেখ তানবীর, আমি জেরিনকে অনেক ভালোবাসি। আমি চাই না জেরিনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। আমার রক্ত বেশি হলেও ওকে আমি বিসিএস ক্যাডার বানাবই। তোরা থাক, আমি যাই। বাজার গিয়ে আবেদন করে আসতে হবে। আজ আবেদনের শেষ তারিখ। আচ্ছা যা, দেখে শুনে যাস কিন্তু। আমি আমার বন্ধুদের বলে চলে আসি। বাড়িতে আসার সময় সামনে পড়ে যায় আমার মালিক রফিক মোল্লা, এই গ্রামের সবচেয়ে বেশি ধনী। এক কথায় যাকে বলে মোরল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে রাসেল, তুই এই সময় বাড়িতে আসতেছিস যে? খেতে কাজ করবে কে? চাচা, হয়েছে কি, আজকে একটু বিসিএস পরীক্ষার আবেদন করতে হবে আপনার বৌমার জন্য। জানেন তো, তার অনেক শখ, সে বিসিএস ক্যাডার হবে। শোন রাসেল, আমি বলি কি, বউকে পড়িয়ে টাকা শেষ না করে সেই টাকা দিয়ে বেঁচে থাকার জন্য কিছু কর। না হলে ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যতটা পড়েছে তাতেই মনে হয়
এমন শিক্ষিত এই জেলার ভিতরে আছে। না চাচা, আমি চাই না আমার জন্য ওর স্বপ্নটা নষ্ট হয়ে যাক। বেশি বেশি বিসিএস বানাও, যখন পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে তখন বুঝতে পারবা, এখন তো বুঝবা না। যা তাড়াতাড়ি কাজ সেরে খেতে আসিস, আমি যাচ্ছি, দেখে আসি ওই বলদগুলো কি করছে। চাচা, যদি কিছু টাকা দিতেন তাহলে খুবই উপকার হতো। আমি সবাইকে মানা করতে পারলেও কেন জানি তোকে কিছুতেই মানা করতে পারি না। এই নে ধর, কিন্তু মনে রাখিস টাকা অনেক বেশি নিলে কিন্তু। হুম, মনে আছে চাচা। আচ্ছা, আসি তাহলে। আইসে বউকে বিসিএস ক্যাডার বানাবে, পেটে ভাত জোটে না সেই দিকে কোনো চিন্তা নাই। আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখতে পাই জেরিন বারান্দায় বসে বসে পড়তেছে ছাতা মাথায় দিয়ে। ও, বুঝলেন না তো, সে বারান্দায় তাহলে মাথায় ছাতা কেন? আসলে বারান্দা দিয়ে পানি পড়ে, টিনের চাল ফুটো হয়ে গেছে। নতুন ঘর দেব সেই টাকাও নেই আমার। যা কামাই করি তা দিয়ে সংসার খরচ আর জেরিনের খরচ হয় না। আমি জেরিনের কাছে গিয়ে বললাম, জেরিন, তোমার খুব কষ্ট হয় তাই না আমার এই অভাবের সংসারে থাকতে? আমি এক অভাগা স্বামী যে তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। আরে বেটা, একবার শুধু বিসিএস ক্যাডারটা শেষ করতে দে, তারপর তোর কপালে লাথি দিয়ে চলে যাব। এখন গেলে আমার খরচ দিবে কে? তাই তোর ভাঙা ঘরে পড়ে আছি। জেরিন, মনে মনে কি ভাবছ? আরে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি কখন আবেদন করতে যাবে? সেই জন্যই তো আসলাম। খাবার জন্য কিছু আছে নাকি? আমি তো ভাত রান্না করি নাই, আর তুমি তো সকালে রান্না করো নাই। ঘরে বিস্কুট ছিল, সেগুলা আমি খেয়েছি। ও, মনে মনে বললাম, কি কপাল আমার, ঘরে বউ থাকতে নিজে রান্না না করলে পেটে ভাত যায় না। তারপর জেরিনকে বললাম, আচ্ছা আমি তাহলে আগে রান্না করি। কিন্তু জেরিন আমাকে থামিয়ে দিয়ে বলল, না, আজকেই আবেদনের শেষ তারিখ। যাও, আগে আবেদন করে আসো, তারপর রান্না করে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মনের মাঝে হাজারো কষ্টকে মাটি চাপা দিয়ে মুখে একরাশ হাসি এনে কথাগুলো বললাম। তারপর হাত মুখ ধুয়ে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গেলাম কম্পিউটারের দোকানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সকল কার্য শেষ করে জেরিনের জন্য কিছু বিস্কুট কিনে বাসায় চলে আসি। এসে দেখি জেরিন সুন্দর করে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে একটু শুয়ে দিতে, কিন্তু যদি কিছু মনে করে, তাই ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে বালিশের পাশে বিস্কুটগুলো রেখে না খেয়ে আবারও কাজে চলে এলাম। ওদিকে সবাই কথা বলছে আর মন দিয়ে কাজ করছে। সবার কাজ দেখে রফিক মোল্লা পিছন থেকে বলে উঠল, কিরে সব পিচাসের দল, কাজ করছিস তো? এত কথা কেন বলছিস? মন দিয়ে কাজ কর। চাচা, বৃষ্টি পড়তেছে, তাও আপনি খেতে আসলেন ছাতা ছাড়াই? সিরাজের কথা শুনে রফিক চাচা বলে উঠল, আমি ছাতা নিয়ে আসি, আর ছাতাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাক, আমার তো আক্কেল জ্ঞান নাই। রফিক মোল্লা কথাগুলো বলে কোথায় যেন চলে গেল। সবে মনে মনে ভাবে, হায় রে শালা কিপটে রে, নিজে ভিজে যাচ্ছে তবু ছাতা নষ্ট হবার ভয়ে ব্যবহার করবে না। এদিকে শাওন বলে উঠল, আমি বলছিলাম না রাসেলকে কিছু বলবে না? আর যদি রাসেল না হয়ে আমাদের মাঝে কেউ হতাম তাহলে শালার বুইরা কামলার দাম দিত না। ভাই যা বলছিস, আমার কি মনে হয় জানিস? তোর তো মনে অনেক কিছুই হয়, এখন আবার কি মনে হলো আল্লাহই ভালো জানে। তা বল শুনি, তোর মনে এখন আবার কি কথা আসলো? আমার মনে হয় রাসেল শিক্ষিত, তা না হলে কাগজপত্র কি করে বুঝবে? আর মাঝে মাঝে কোথায় যেন চলে যায়, গ্রামে থাকে না। এটা ফেলে দেওয়ার মতো কথা বলিস নাই। আর ও যখন এই কথাটা আমাদের বলতেই চায় না, সুতরাং এই ব্যাপারে ওকে জোর করা আমাদের ঠিক না। তবে ও বউকে বিসিএস বানাচ্ছে না, ওর কপালে অনেক কষ্ট আছে, তোরা আমার কথা মিলিয়ে নিস। ভাই এসব বাদ দে, রাসেল শুনে অনেক কষ্ট পাবে, কারণ জেনকেও অনেক বেশি বিশ্বাস এবং ভালোবাসে। ওরা এইভাবে আরো অনেক রকমের কথা বলতেছে আর কাজ করতেছে। সেই সময় আমিও এসে উপস্থিত হলাম। আমি বললাম, কিরে সবাই তো কি কথা বলছিস শুনি? আর বুইরা বেটা এসে কি বলে গেছে? আরে তেমন কিছু না, ঠিক মতন কাজ করতে বললো। এরপর কাজের ফাঁকে অনেক কথাবার্তা হলো। একসময় আমি বলে উঠলাম, আচ্ছা তাড়াতাড়ি কাজ কর, আর ঘন্টা খানেক কাজ করলেই সময় শেষ হবে। এভাবে নানান কথা বলেই কাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি জেরিন আনমনে কিছু একটা ভাবছে। আমি যে বাড়িতে এসেছি সেই দিকে তার কোনো খেয়ালই নেই।
এই জেরিন, কি এত ভাবতেছ শুনি? আমি সেই কখন থেকে দেখতেছি তুমি কি যেন চিন্তা করতেছ। জেরিন মন খারাপ করে বলল, ভাবতেছি আমার তো কিছু দিন পরে ঢাকায় যেতে হবে পরীক্ষা দিতে। হুম, যাবে তো কি হয়েছে? এটা নিয়ে এত ভাবার কি আছে বলো? ভাবার কিছু নেই মানে? আমার কি ভালো কোনো কাপড় আছে বলো, যা পরে আমি পরীক্ষা দিতে যাব? ওইখানে কত নামি দামি লোক থাকবে। ও, এটা তো আমি ভেবে দেখিনি। আসলে তো জেরিন ঠিক কথা বলেছে, তার তো কোনো ভালো ড্রেস নাই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার পরীক্ষার আগেই ঠিকই নতুন ড্রেস এনে দেব। সত্যি বলছো? জেরিন খুশিতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তখন আমার খুব ভালো লাগছিল। আমি মনে মনে বললাম, ইস, এইভাবে যদি জেরিন মন থেকে আমাকে জড়িয়ে ধরতো তাহলে কতই না ভালো হতো। এখন তো খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরেছে। জেরিনও বুঝতে পারলো সে খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। তাই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে মনে মনে বলছে, ছি জেরিন ছি, তুই যাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারিস না তাকে জড়িয়ে ধরলি। কি করে পারলি এটা করতে? আমি তো সেই খুশি, কেননা ইচ্ছাকৃতভাবে না হলেও জেরিন আমাকে তো জড়িয়ে ধরেছে, এটাই আমার কাছে অনেক। আমি ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে গেলাম। তারপর জেরিনকে বললাম, জেরিন, আমি তো মাত্র কাজ থেকে আসলাম, সকাল থেকে কিছু খাইনি, খুবই কষ্ট হচ্ছে। এখন ভাত রান্না করার শক্তিটুকু নেই। তাই বলছিলাম কি, তুমি যদি একটু ভাত রান্না করতে। শোনো, তোমার বাড়িতে আমি কাজ করার জন্য কাজের মেয়ে হয়ে আসিনি যে আমি রান্না করব। পারবো না আমি রান্না করতে। জেরিনের কথা শুনে আমার অনেক কষ্ট হয়, কিছুই বলতে পারি না। কারণ জেরিনের বাবা অনেক আশা নিয়ে জেরিনকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আমি আবারও বললাম, দেখো, আমি তো প্রতিদিন রান্না করি, তোমাকে বলি না। আজকে আমার খুবই কষ্ট হচ্ছে, তাই তোমাকে বলছি। আর তুমি আমার ঘরের বউ, তোমাকে বলবো না তো কাকে বলবো? তাছাড়া বাড়ির কাজ করলে কাজের মেয়ে হয়ে যাবে নাকি? এত কিছু আমি জানি না, আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শেষ কথা। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ে অন্যদিকে মুখ করে। কি মেয়ে দেখছেন, স্বামীর ঘরে কাজ করলে নাকি কাজের মেয়ে হয়ে যাবে। আর কি করব, অমনি কষ্ট করে ভাত রান্না করতে গেলাম, তখনই বাইরে থেকে কেউ ডাকছে। রাসেল, এই রাসেল, কোথায় তুই? বাড়িতে আছিস নাকি? হ্যাঁ শাওন, আমি রান্না করতেছি, তুই ভিতরে আয়। শাওন আমার কথা শুনে বাড়ির ভিতরে চলে আসলো। এসে দেখে যে আমি সত্যি ভাত রান্না করতেছি। ভাই দেখ, আমি প্রতিদিনই দেখি তুই রান্না করিস। কেন রে? ভাবি কি রান্নাটাও করতে পারে না? ঘরে তো আমাদেরও বউ আছে, আমি তো রান্না করি না। শাওন, আসতে বল, জেরিন শুনে কষ্ট পাবে। আর জানিস তো সামনে ওর পরীক্ষা, তাই আমি কোনো কাজ করতেই দেই না। শোন, আমাকে বোঝাতে আসিস না, আমি কোনো দুধের শিশু না যে এইসব বুঝবো না। আচ্ছা এইসব বাদ দিয়ে যে জন্য এসেছিস সেটাই আগে বল। ও হ্যাঁ, আসল কথাটা তো বলা হয়নি। একটা ওয়্যারিংয়ের কাগজ করতে যেতে হবে। আমি আর তানভীর ঠিক করেছি, তুই ছাড়া তো আর কাজ হবে না। হাজার হলেও উস্তাদ বলে কথা। যা শালা, আমি আবার ওস্তাদ হলাম কবে থেকে? আচ্ছা তুই যা, আমি রান্না শেষ করে ভাত খেয়ে আসছি। সে সকাল থেকে কিছু খাইনি। ভাই, তোর খাইচতেও হবে না। একদিন দেখবি না খেতে মরে পড়ে থাকবি। আর এখন খেয়ে কি করবি? তার চেয়েও বরং মাগরিবের আজান হলেই খাইস, রোজা হয়ে যাবে। শালা তুই একটা মানুষ, সকাল থেকে কিছুই খাসনি। ভাই চুপ করে যা তো, ভালো লাগছে না এসব আমার। আমি আসছি, তুই তানভীরকে নিয়ে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকিস। শাওন আর কোনো কথা না বলে চলে গেল, কারণ ও জানে আমাকে বলে কোনো লাভ নেই, আমি কারো কথা শুনবো না। তা না হলে বোকার মতো কেউ টাকা খরচ করে বউকে পড়াশোনা করায় নাকি, যেই বউ আমাকে দেখতেই পারে না। আমি ভাত রান্না শেষ করে রুমে নিয়ে এসে জেরিনকে ডাকলাম, জেরিন ওঠো, খেয়ে নাও, আমি আবার একটু কাজে যাব। এই কাজটা করে যদি কিছু টাকা পাই তাহলে তোমার জন্য একটা নতুন ড্রেস কিনতে পারবো। আমার কথার কোনো জবাব না দিয়ে জেরিন চুপ করে শুয়ে থাকলো। জেরিনকে কিছু না বলেই আমি খাওয়া দাওয়া শেষ করে কাজে চলে গেলাম। আমাকে দেখে রাসেল বলল, দেখ শাওন, আমাদের রান্নার বাবুর্চি আসতেছে। ওর এখন রান্না করা শেষ হলো? ভাই আর বলিস না, আমি এটাই বুঝি না, ঘরে বউ থাকতেও কেন রান্না করে। ওই, আমার সম্পর্কে গবেষণা শেষ হলে তাড়াতাড়ি চল কাজে যাওয়া যাক, বেশি রাত হলে আবার কাজ করা সম্ভব হবে না। হ্যাঁ ভাই, ঘরে তো শুধু তোমার একাই বউ আছে, আমাদের তো আর নেই। চিন্তা করিস না, তোর কাজ না করা বউকে কেউ নিবে না। হ্যাঁ, কারো তো
খেয়ে দেয়ে কাজ নেই, ওর বউকে নিয়ে বিপদে পড়বে নাকি? আমি আর ওদেরকে কিছু বললাম না। কি বা বলবো, ওরা তো আর মিথ্যা কিছু বলছে না, আর সবাই এই একই কথা বলে। আমরা কাজের জায়গায় চলে আসলাম। তানভীর, এখানে কাজ করতে হবে? কয়টা রুম আছে? মনে হয় কাজটা খুব বড়ই হবে। কাজটা বড়ই। মোট 6টা রুম আছে। সম্পূর্ণ নতুনভাবে ওয়ারিং করতে হবে। সব মাল সামানা আগেই এনে রেখেছে। ও আচ্ছা, তাহলে চেয়ে চেয়ে না দেখে কাজে লেগে যা। আর সিরাজ শালাই কই? ওই শালার তো কাজ একটাই, কাজ করে এসেই তাসলিমার সাথে টাঙ্কি মারা, সেটাই করতে গেছে। আচ্ছা, ওদের প্রেম তো অনেক দিনের, তাহলে ওর বাবা মা বিয়ে কেন করাচ্ছে না, সেটাই আমি বুঝি না। তারপর আমরা কাজ করা শুরু করে দিলাম। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। ওদিকে জেরিন একা একা বাড়িতে ভয় করতেছে, কেননা আমি এর আগে কখনো রাত করে বাইরে থাকিনি। জেরিন মনে মনে বলছে, লোকটা গেল কোথায়? রাগ করে আবার বাইরে থাকলো নাকি? অনেক তো রাত হয়ে গেল, এখনো আসার কোনো নাম গন্ধই নেই। কাজ শেষে আমরা 3 বন্ধু কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা হলাম। আজকে অনেক রাত হয়ে গেল। জেরিন মনে হয় ভয় পাচ্ছে, আমার জন্য মনে হয় চিন্তা করতেছে। না ভাই, ভাবি করবে তোমার জন্য চিন্তা? দুনিয়ায় আর কোনো মানুষ খুঁজে পেলে না? শাওন, তুই তো আসলেই পাগল। তুই যে বলছিস ভাবি রাসেলের জন্য চিন্তা করবে না, কেন করবে না? রাসেলের যদি কিছু হয়ে যায় তাহলে ভাবি টাকা কোথায় পাবে? তাই চিন্তা অবশ্যই করবে। এই কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো বলিস নাই, আর এটাই হবে। এই, তোরা কি শুরু করেছিস? একটু চুপ থাকতে পারিস না? এমনিতেই জেরিন কি করছে সেটা ভেবে আমি কুলকিনারা পাচ্ছি না, তার উপর তোরা আবার। ভাই, তোর আর কুলকিনারা পাওয়া লাগবে না। তোর বাড়ির কাছে এসে গেছি, তুই দৌড়ে চলে আয়। তারপর আমি বাড়ির দিকে চলে গেলাম। এদিকে শাওন তানভীরকে বলছে, রাসেল যে ভাবির জন্য এত কিছু করতেছে, সে কি এসবের মনে রাখবে, নাকি রাসেলকে ফাঁকি দিবে? আমার মনে হয় না রাসেলকে সে মনে রাখবে। দেখিস, রাসেলের কপালে অনেক কষ্ট আছে। আমি বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম জেরিন দরজার সামনে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে যেন ওর প্রাণ ফিরে এলো। জেরিনকে দেখে আমি বললাম, জেরিন, তুমি কি ভয় পেয়েছো নাকি? এত রাতে এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কখনো তো এত রাত করে বাইরে থাকোনি। জানো আমার কত ভয় করছিল একা একা। ভাবছিলাম জেরিন হয়তো বলবে আমার জন্য ওর খুব চিন্তা হচ্ছিল, কিন্তু তা না, বলল ওর খুব ভয় করছিল। আমি একটা কাজে গিয়েছিলাম, তাই আসতে রাত হয়ে গেল। তুমি কি খাবার খেয়েছো? খেয়েছি, তুমি খাবে না? ভাত খুব ঠান্ডা হয়ে গেছে। আরে আমাদের মতো মানুষের জন্য ঠান্ডা ভাত ছাড়া কপালে কি আর গরম ভাত জুটবে নাকি? তোমার আসার দেরি হচ্ছে দেখে আমি ভাত গরম করে কম্বল দিয়ে ঢেকে রেখেছি, যেন ঠান্ডা না হয়। ও আচ্ছা, ভালো করেছো। এখন তাহলে শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমি খাবার খেয়ে নিচ্ছি। আমি তো তোমাকে খাবার বেড়ে দিতে চাই, কিন্তু আমার যে তোমাকে সহ্য হয় না, কারণ তোমার মতো একজন গরিব লোককে আমার জীবনে ভাবতে পারি না। কি ব্যাপার জেরিন, কি ভাবছো? যাও শুয়ে পড়ো। জেরিন গিয়ে শুয়ে পড়ে, আর আমি খাবার খেয়ে এসে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। আজকে খুবই ঠান্ডা পড়েছে, রাতে অনেক শীত লাগছিল। জেরিন রাতে বসতে পেরে তার কম্বলটা আমাকে গায়ে দিয়ে, আমারটা জেরিন গায়ে দিয়ে মনে মনে বলছিল, যে আমার ভালোর জন্য এত কিছু করতে পারে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না, এটা কি করে হয়? এসব ভাবতে ভাবতেই জেরিন ঘুমিয়ে পড়ে। এদিকে ফজরের আজান মিষ্টি সুরে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে জেগেই যা দেখতে পেলাম সেটা দেখে আমি তো একটু না, প্রায় 1000 ভোল্টের শক খেলাম। জেরিনের গায়ের কম্বল আমার গায়ে জড়ানো, ভাবতেই অবাক লাগছে। আমি জেরিনকে ডাকলাম, জেরিন, এই জেরিন, জেরিন শুনতে পারছ? ফজরের আজান পড়েছে, ওঠো, নামাজ পড়ো। জেরিন তাড়াতাড়ি উঠে পড়ে, কারণ যতই অপছন্দ করুক না কেন, এই একটা কাজের জন্য আমাকে জেরিন খুব পছন্দ করে। তারপর আমি উঠে নামাজ পড়তে মসজিদে গেলাম, আর জেরিন বাড়িতে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। নামাজ পড়ে আসার সময় দেখলাম তানভীর দাঁড়িয়ে আছে। আমি তো ভূত দেখার মতো চমকে গেলাম, কেননা তানভীর এত সকালে বাইরে দাঁড়িয়ে কি করে? আমি ওকে জিজ্ঞেস করলাম, এই তানভীর, তুই নামাজ পড়তেও যাস নাই, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই তো এমনি, আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই একটু বিছানায় মা ছেড়ে উঠে আসলাম। ও তাই বল, আমি তো ভেবেছিলাম ভাবি হয়তো সকাল সকাল ঘর থেকে তাড়িয়ে দিয়েছে।
আমার বউ তো আর তোমার বউয়ের মতো না যে ঘর থেকে তাড়িয়ে দিবে। তুই ঠিক বলেছিস। কি আর করব, আল্লাহ এমন বউ কপালে লিখে রাখছে, সেটা তো মুছতে পারবো না। তবে একদিন জেরিন ঠিকই আমার ভালোবাসা বুঝতে পারবে। দোস্ত, দোয়া করি সেটা যেন হয়। আচ্ছা, তাহলে বাড়িতে গিয়ে রান্না কর, তা না হলে আজকেও না খেয়ে কাজে দিতে হবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি গেলাম। রান্না করতে হবে, রান্না না করলে তো আর পেটে ভাত জুটবে না। তারপর বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে দেখলাম জেরিন নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসেছে। জেরিন, তোমাকে ভালো কিছু দেবার মতো যোগ্যতা হয়তো আমার নেই, তবু চেষ্টা করি তোমার ইচ্ছেগুলো পূরণ করার। এই নাও, এখানে 1000 টাকা আছে, তোমার পছন্দ মতো একটা পোশাক কিনে নিও। জেরিন মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 1000 টাকা দিয়ে পরার মতো কি জামা হবে? দেখো জেরিন, অনেক কষ্টে আমি এই টাকা জোগাড় করতে পেরেছি। যদি আমার সাধ্য হতো তাহলে বেশি দিতাম। কথাগুলো বলেই আমি রান্না করার জন্য চলে গেলাম। আমারও ইচ্ছে করে বউকে ভালো কিছু দিতে, কিন্তু অভাব মনের আশা পূরণ করতে দেয় না। জেরিন মনে মনে বলছে, কি দেখে যে বাবা আমার মতো সুন্দর আর শিক্ষিত মেয়েকে এর মতো রাখালের সাথে বিয়ে দিল বুঝি না। না, এইসব ভেবে কাজ নেই, আমাকে ওর সাথে ভালো ব্যবহার করেই বিসিএস করতেই হবে। নিজের বউয়ের স্বপ্ন পূরণ করতে দিন রাত খেটে যাচ্ছি, অথচ আমি জানি না আমার বউ কি নিয়ে চিন্তা করে। আজকে যদি বাবা মা থাকতো তাহলে এমন দিন কাটাতে হতো না। আজও জানি না আমার বাবা মা কে, বা এই দুনিয়ার বুকে আছে কিনা। এইসব ভাবতে ভাবতে কখন যে টপ টপ করে চোখের পানি গড়িয়ে গড়িয়ে গাল বেয়ে পড়ে তা বুঝতেই পারিনি। আর এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন রাতে জেরিনকে বললাম, তোমার তো কালকের দিন পর পরীক্ষা, কালকে তো যেতে হবে তাই না? জেরিন আমার কথা শুনে অবাক হয় আর মনে মনে বলে, আমি তো ওকে বলি নাই আমার পরীক্ষা কবে আর কখন যেতে হবে, তাহলে এই রাখালের বাচ্চা জানলো কিভাবে? এই সারাক্ষণ তুমি কি চিন্তা করো? আমি যে কথাগুলো বললাম সেটা কি তুমি শুনেছ? আমার যে কালকের দিন পর পরীক্ষা সেটা তুমি জানতে পারলে কিভাবে? আর আমিও তো তোমাকে বলিনি। আরে না, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোকের মুখে শুনেছি যে কালকের দিন পরে নাকি বিশেষ পরীক্ষা, তাই তোমাকে বললাম। ও তাই তো বলি, এই রাখালের বাচ্চা এটা কিভাবে জানতে পারলো? জেরিন, তুমি কিছু বললে? কই কিছু বললাম না তো। তুমি ঠিকই শুনেছ, কাল দিন পর পরীক্ষা। তুমি কি একাই যাবে নাকি আমি তোমার সাথে যাব? এই কথাটা শুনে জেরিন তো রাগে বোম হয়ে যায়, মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কি বললে? তোমার মতো মূর্খ রাখালকে সাথে নিয়ে যাব আমি? আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি? আমি রাখাল হলে কি হবে, আমি তো তোমার স্বামী তাই না? এটাই তো সব থেকে বড় কথা তোমার কাছে। স্বামী? তোর লজ্জা করে না নিজেকে আমার স্বামী দাবি করতে? আর কখনো এই কথা বলবি না। আর মনে রাখিস, তুই আমার বাবার কথা রাখতে আমার সব খরচ বহন করতেছিস, তাই ভালো ব্যবহার করি। কখনো এটা ভাবিস না আমি তোকে স্বামী হিসেবে মানি। আচ্ছা ঠিক আছে, কখনো নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করব না, তবু এইভাবে কথা বলো না। এখন দূর হও আমার চোখের সামনে থেকে। আমি চোখে জল নিয়ে বাইরে এসে জলচকিতে বসে আনমনে আকাশের দিকে চেয়ে থাকলাম। ওদিকে জেরিন আবারও বলছে, কি ভেবেছিস তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব? কোনো দিন না। শুধু একবার আমার আশাটা পূরণ হতে দে, তারপরে তোকে আমি ডিভোর্স দিব। রাখালের বাচ্চার শখ কত আমার স্বামী হবে, যার বাবা মায়ের পরিচয় নেই। আসলেই জেরিন তো ঠিকই বলেছে, আমার তো কোনো বাবা মায়ের পরিচয় নেই, আছে শুধু একটা পরিচয়, আর সেটা হলাম এতিম। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। এভাবেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে রান্না করে জেরিনকে ডাকতে গেলাম। জেরিন, খেয়ে নাও, আমি রান্না করেছি, তুমি খেয়ে দিয়ে রেডি হও, আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তোর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আমার সাথে আমার বান্ধবী যাবে, বুঝেছিস তুই? ও আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আমি তাহলে কাজে যাচ্ছি, দেখে শুনে যেও আর সাবধানে থাকবে। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আর কিছু না বলেই আমি কাজে চলে গেলাম। আমরা কাজ করছি, সবাই গুনগুন করে গান গাইছে, কিন্তু আমার মুখে কোনো শব্দ নেই। একসময় আমার বন্ধু শাওন বলে উঠল, রাসেল, তোর কি হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন? রাসেল, তোর কি হয়েছে? নাকি ভাবি আজকেও কিছু বলেছে? সব কিছু খুলে বল আমাদের কাছে। না রে কিছু না,
আজকে জেরিন ঢাকায় চলে যাবে তো, তাই একটু মন খারাপ। ভাই, আমি না এই একটা জিনিসই বুঝি না। যেই মেয়ে তোরে দুই চোখে সহ্য করতে পারে না, আর তুই তার জন্য এত কিছু করতেছিস। তোর ভবিষ্যতে যে কি আছে আল্লাহ ভালো জানে। তুই ওকে কেন পড়াইতেছিস বুঝি না। দেখ, তোরা এইভাবে বলিস না। আমি ওর স্বপ্নকে পূরণ করব। ওর বাবাকে কথা দিয়েছি, তাতে আমার যতই কষ্ট সহ্য করতে হোক না কেন আমি করে যাব। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। যাই বলি না কেন সেটাই তোর কাছে বেশি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি এটা বুঝি না, ভাবি ঢাকায় একা একা গেল, অথচ রাসেলকে কেন নিল না? হ্যাঁ, তার তো মান সম্মান নাই। রাসেলের মতো একটা রাখালকে সাথে নিয়ে সম্মান নষ্ট করবে। কি যে বলিস না, তোরা বুঝি না। এই, তোরা চুপ করে মন দিয়ে কাজ কর। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি যেতে হবে। কেন রে, আবার কোথাও হারিয়ে যাবে নাকি? ছোটবেলা থেকে দেখে আসছি তুই থেকে থেকে কোথায় যেন গায়েব হয়ে যাস। কোথায় যাস রে? আমি তাদের কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে কাজ করতে থাকলাম। কাজ করতে করতে বিকেল হয়ে যায়, তাই কাজ শেষ করে বাড়িতে চলে আসি। জেরিন আগেই চলে গেছে। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের দিকে। একটা ঢাকার টিকিট কেটে বাসে উঠে বসলাম। বাসে একটু পরেই ছাড়বে। কিন্তু বন্ধুরা, আপনাদের মনের প্রশ্নের জন্ম হচ্ছে, আমি ঢাকায় কেন যাচ্ছি, তাই না? তাহলে চলেন একটু ক্লিয়ার করে দেই। আমি আসলে অশিক্ষিত না, আমিও অনেক লেখাপড়া করেছি, যেটা কেউ জানে না। রাতে জেরিন যখন ঘুমিয়ে যেত, তখন আমি জেরিনের বই পড়তাম। আমিও বিশেষ পরীক্ষা দিতেই ঢাকাতে যাচ্ছি। কি কনফিউশন দূর হলো তো নাকি? আপনারা আবার আমার সম্পর্কে কাউকে বলবেন না কিন্তু। আমি জানালার সাথে মাথা হেলিয়ে বসে আছি। বাস চলছে তার আপন গতিতে, পিছনে পড়ে যাচ্ছে সবকিছু, এগিয়ে যাচ্ছে গাড়ি। এবার চলুন জেরিন কি করছে দেখে আসি। জেরিন তার বান্ধবী বৃষ্টিকে বলছে, এই বৃষ্টি, আমি তো সিট প্ল্যান দেখলাম। আমার সিট আর তোর সিট একটা রুমেই পড়েছে, কিন্তু তোর সাথে হলে ভালো হতো, তাই না? হুম, অনেক ভালো হতো, কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে তোর সাথে সিট মিলায়নি। কি আর করা। আগে এটা বল, দুলাভাইকে সাথে কেন আনলি না? ওর মতো রাখালকে আমার সাথে এনে মান সম্মান যা আছে সেটা কি শেষ করব নাকি? দেখ জেরিন, রাসেল ভাই রাখাল হলেও মানুষটা কিন্তু খুবই ভালো, আর তোর জন্য কত কষ্ট করে। আমাদের দেখেই তো চোখে পানি এসে যায়, আর তুই তাকে এইভাবে অবহেলা করিস। তোর যদি এতটাই দরদ উতলে ওঠে ওই রাখালের প্রতি, তাইলে তুই নিয়ে নে, আমি তো বেঁচে যাই। এখন না বুঝে বলতেছিস, কিন্তু যখন বুঝবি তখন আর এই কথাটা বলবি না। যাই হোক চল, আপু খাবার জন্য অনেক আগেই ডেকেছে। তারপর দুই বান্ধবী খাবার খেতে যায়। আসলে বৃষ্টির বোন এইখানে থাকে, তাই তারা এখানে উঠেছে। আর এদিকে আমি গাড়ি থেকে নেমে ভাবছি কোথায় যাব। এখানে আমার পরিচিত কেউ নেই, হোটেলে থাকবো সে টাকাও আমার কাছে নেই। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। কোথায় যাব কিছু ভেবে না পেয়ে কেন্দ্রের কাছে একটা পার্কে আসলাম। দারুণ চাচা, আমি কি এখানে একটু থাকতে পারি? বাবা, এখন তো পার্কের গেট বন্ধ করা হয়েছে, তুমি এখন যেতে পারবে না। চাচা, আমি আজকেই গ্রাম থেকে এসেছি, আমার এখানে পরিচিত কেউ নেই, তাই যদি একটু অনুমতি দিতেন আজকে রাতটা এখানে একটা ব্রেঞ্চে শুয়ে কাটাতাম। আমার কথা শুনে কেন জানি দারোয়ান চাচার মনে মায়া আসে। হয়তো এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বাবা, তুমি এখানে তো থাকতে পারবে না, বরং আমি এখানে একটা কাগজের ছাউনির নিচে থাকি, তুমি চাইলে থাকতে পারো। চাচা, আপনি যে আমাকে থাকার একটা জায়গা দিলেন, এটাই অনেক বড় পাওয়া। আমার কাছে হোক সেটা কাগজের ছাউনি। তারপর আমি দারোয়ানের সাথে পাশের একটা দোকান থেকে কিছু খেয়ে এসে শুয়ে পড়লাম। বালিশ নেই, একটাই বালিশ, তাই আমার সাথে থাকা ব্যাগটাই মাথার নিচে দিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা বাবা, তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না তো? যেখানে একা থাকাটাই কষ্টকর হয়ে যায়, কি করব বলো? একটা বাসা ভাড়া নিলে অনেক টাকা খরচ, কিন্তু এটার খরচ নাই। চাচা, বাইরে গাছের নিচে থাকতাম, তার চেয়ে ভালো তো মাথার উপর একটা কিছু আছে। এমনিতেই যেই শীত। হ্যাঁ বাবা, সে যা বলেছ। আজকে অনেক শীত পড়েছে, আমাদের মতো গরিবদের কপালে কষ্ট ছাড়া কিছুই নাই। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব, মনে কিছু করবে না তো? আরে না, মনে করার কি আছে, আপনি বলে ফেলেন তো। তুমি কি বিয়ে করেছো? যদি তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি বিয়ে করেছো। আমি অনেকটা সময় চুপ থেকে নীরবতা ভেঙে বললাম, চাচা, আমি বিয়ে করেছি অনেক আগেই। দারুণ চাচা আর কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায়।
কিন্তু কিছুতেই আমার চোখে ঘুম আসছে না। বারবার শুধু জেরিনের কথাই মনে পড়ছে। জানি না জেরিন কোথায় আছে, কিভাবে আছে, খাবার ঠিক মতো খেয়েছে কিনা। মোবাইলও নেই যে তার কাছ থেকে খবর নিতে পারবো। জেরিনও হয়তো একই কথা ভাবছে। যতই বলুক না কেন, সে আমাকে দেখতে পারে না, তবু সে আমার সাথে এক ঘরেই থাকে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে গেল। চাচা, এখন তো আমাকে যেতে হবে। এমনিতেই বেলা অনেক হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার যে কি হতো। না বাবা, এভাবে বলিও না। আমি নিজেকে ধন্য মনে করতেছি তোমায় সাহায্য করতে পেরেছি বলে। আচ্ছা চাচা, আপনার কথা আমার মনে থাকবে। আপনি সাবধানে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। কথাগুলো বলেই আমি ওখান থেকে চলে আসলাম। ফুটপাতের একটা টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে পাশের একটা দোকান থেকে পাউরুটি কলা খেয়ে হাঁটতে শুরু করলাম। কেন্দ্রের কাছে আসতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল, কেননা সামনে বৃষ্টি আর জেরিন দাঁড়িয়ে আছে। জেরিনকে দেখেই আমি আড়ালে চলে যাই, কিন্তু তারপরেও জেরিন আমার মতো কাউকে দেখতে পায়। আর তখনই জেরিন অবাক হয়ে ওর বান্ধবী বৃষ্টিকে বলে, বৃষ্টি দেখ, ওইদিকে রাসেলের মতো কাউকে দেখলাম। কি বলছিস তুই? দুলাভাই এখানে কি করে আসবে শুনি? আর দেখি কোথায়? তখন জেরিন সাইডে ইশারা করে দেখায়, কিন্তু সেখানে আমার মতো কাউকে দেখতে না পেয়ে বৃষ্টি বলল, কোথায় রে? দুলাভাইয়ের মতো তো কাউকে দেখছি না। তুই কি দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি? যেখানে খুব তো বলিস দুলাভাইকে পছন্দ করিস না, আর এখন বাড়িতে রেখে এসেও চোখের সামনে দেখতে পাস? দেখ বৃষ্টি, একদম ফালতু কথা বলবি না। আমি ওকে একটুও পছন্দ করি না। আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে ওর? আর আমি সত্যি দেখেছি, একটু আগেই ছিল ওখানে দাঁড়িয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চল এখন হলে ঢুকে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে যদি আবার চোখের সামনে দুলাভাইকে দেখিস। তারপর দুইজনে আর কথা না বাড়িয়ে সোজা পরীক্ষার হলে চলে যায়। কিন্তু জেরিনের মনে তো একটাই চিন্তা ঘুরপাক কাটছে। সে স্পষ্ট আমার মতো কাউকে দেখছে। তাহলে একটু সময়ের মাঝে কোথায় হারিয়ে গেল? নাকি তার মনের ভুল? না, কিছুই সে ভাবতে পারছে না। এদিকে আমি তো লুকিয়ে গিয়ে আল্লাহকে ডাকলাম, আল্লাহ, বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলে মনে হয় জেরিনের কাছে ধরা খেয়েই যেতাম। এখন যদি তার সাথে আমার সিট হয় তাহলে কি করব? এইসব ভাবতে ভাবতে আমি একটা মাস্ক পরে নেই, যেন আমাকে সহজেই জেরিন চিনতে না পারে। ধীরে ধীরে হলরুমে চলে এসে অনেক কষ্টে সিট খুঁজে বের করলাম। অবশেষে চিন্তামুক্ত হই, কেননা জেরিনের রুমে আমার সিট পড়ে নাই। সময় হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে যায়। আমি তো সেই খুশি, কেননা আমার সব প্রশ্নের উত্তরই জানা। মনে মনে একটা রহস্যময় হাসি দিয়েই মনোযোগ দিয়ে লিখতে শুরু করলাম। এদিকে জেরিনেরও ভালোই কমন পড়েছে। সেও খুশি মনে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে সবাই বের হয়ে আসলাম। আমি জেরিনের একটু পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। বৃষ্টি জেরিনকে বলছে, তোর পরীক্ষা কেমন হলো রে? আমি যে পরীক্ষা দিছি তাতে বিশেষ তো দূরে থাক, কোনো কিছুতেই টিকবো না রে। আমার ভালোই হয়েছে। আশা করি আমি বিসিএস এ টিকে যাব। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশ ক্যাডারে টিকে যাবি, যে কোনো একটা গ্রেডে। দোয়া করিস আল্লাহ যেন তোর বলা কথা কবুল করে। আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। এইভাবে দুই বান্ধবী কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। এদিকে আমি লুকিয়ে লুকিয়ে জেরিনকে দেখছিলাম। দেখতে দেখতে চোখের পলকে হারিয়ে যায় জেরিন। তাই আমি চলে আসি সেখান থেকে অন্য একটা নির্জন জায়গায়, নদীর ধারে একটা গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আজকে যে বড্ড বেশি আমার বাবা মার কথা মনে পড়ছে। বড্ড জানতে ইচ্ছে করছে কারা আমার বাবা মা। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আমার। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা গুলির শব্দ কানে ভেসে আসে। আমি গুলির শব্দটা অনুসরণ করে খুঁজতে থাকলাম। অবশেষে দেখতে পেলাম একটা মধ্যবয়স্ক লোককে কারা যেন মেরে মাটিতে ফেলে রেখেছে। আশেপাশে কেউ নেই। লোকটার পেটের এক সাইড থেকে রক্ত বের হচ্ছে। আমি কাছে গিয়ে দেখতে পাই এখনও জ্ঞান আছে। তাই গুলি লাগার জায়গায় ব্যাগ থেকে গামছা বের করে শক্ত করে বেঁধে নিয়েই কুলে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে আসি। রাস্তায় কোনো গাড়ি পাইনি, তাই কোলে করেই এনেছি। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, ডাক্তার সাহেব, কোথায় আপনারা? তাড়াতাড়ি আসেন। আমার চিৎকার শুনে ডাক্তার নার্সরা দৌড়ে চলে আসে। আর এসে ডাক্তার সজীব বলে,
কে আপনি? এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনার? দেখুন, এই লোকটার শরীরে গুলি লেগেছে, অনেক রক্ত বেরিয়েছে। তাড়াতাড়ি কিছু করেন, না হলে লোকটা মারা যাবে। গুলি লেগেছে? তাহলে এটা তো পুলিশ কেস। যান, গিয়ে আগে পুলিশের রিপোর্ট লিখিয়ে আসেন। দেখুন ডাক্তার, এখন যদি থানায় যাই তাহলে এই রুগীকে অপারেশনের রুমে না, বরং থানা থেকে এসে কবরস্থানে নিয়ে যেতে হবে। দেখুন, ধীরে ধীরে রুগী নিস্তেজ হয়ে যাচ্ছে। আমার কথা শুনে ডাক্তার সজীব কাছে আসে আর রুগীকে দেখি চমকে ওঠে, কেননা রুগীটা আর কেউ না, তার আপন বড় ভাই। ভাইয়া, তোমার এই অবস্থা কি করে হলো? ভাইয়া শব্দটা শুনে তো সবাই অবাক। আমিও পাথরের মতো দাঁড়িয়ে ডাক্তারের কথা শুনছি। এই, তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ভাইয়াকে অপারেশন রুমে নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে উদ্দেশ্য করে বলেই সজীব দৌড়ে চলে যায়। আমি ভাবছি, কি আজব নিয়ম, তাই না? একটু আগেই বলল পুলিশের রিপোর্ট না করলে চিকিৎসা করবে না, আর তার ভাই জানতে পেরে পুলিশের রিপোর্টও করতে হলো না, কিছুই করতে হলো না। হায়রে মানুষ আমরা। আমি অপারেশন রুমের সামনে একটা চেয়ারে বসে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তবু লোকটির কি অবস্থা জানতে পারিনি। কিছুক্ষণ পর দেখতে পেলাম ডাক্তার সজীব চিন্তামনে আসতেছে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি এখন? আমি অনেক সময় হলো এখানে বসে আছি, কোনো খবরই পাচ্ছিলাম না। দেখো, ভাইয়ার অবস্থা এখন অনেক খারাপ। যদি সময় মতো ও পজিটিভ রক্ত না পাই তাহলে ভাইয়াকে বাঁচানো সম্ভব না। আমি অনেক জায়গায় খোঁজ করেছি, এই গ্রুপের রক্ত এখন কোথাও নেই। ডাক্তার সজীব চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিল। আমি তার কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। আজ রক্তের জন্য একটা মানুষ মারা যাবে, ঠিক তখনই মনে পড়ে গেল আমারও তো রক্তের গ্রুপও এটাই। মনে ছিল না। ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার রক্তের গ্রুপও পজিটিভ। তাহলে তো ভালোই হলো, কিন্তু আমরা তোমার থেকে বড়জোর 2 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তোমার ক্ষতি হবে। দেখুন, আমার তো এই দুনিয়ায় তেমন কেউ নেই বললেই চলে। যে আছে সেটাও মিথ্যা মায়ার বাঁধনে জড়ানো। আর এই লোকটির পরিবার আছে, তার বেঁচে থাকাটা দরকার। তোমাকে কি বলে যে বোঝাবো, সেই ভাষা আমার জানা নেই। তোমার মতো মানুষ যে আজও এই দুনিয়াতে আছে সেটা তোমাকে না দেখলে বিশ্বাসই হতো না। আচ্ছা, চলো আমার সাথে। তারপর ডাক্তার আমাকে নিয়ে একটা বেডে শুয়ে দেয়। পাশেই পড়ে আছে সেই লোকটির নিস্তেজ দেহটি। আমার শরীর থেকে রক্ত যাচ্ছে ওই লোকটার শরীরে। 2 ব্যাগ রক্ত গেলেই আমি বুঝতে পারলাম আমার শরীরটা দুর্বল হয়ে আসছে। শরীরের ভিতরে কি যেন কামড়াচ্ছে। এইভাবে 3 ব্যাগ রক্ত দেওয়া সম্পন্ন হয়ে যায়। তারপর আমি অনেকটা সময় শুয়ে থাকলাম। এখন কেমন তোমার? আর শোনো, তুমি শুয়ে থাকো, উঠলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। কথাটা বলেই ডাক্তার সজীব বাইরে চলে যায়। এদিকে রোগীর বাড়ির সবাই হাসপাতালে চলে আসে। আমি মনে করি এখন অনেকটাই সুস্থ, তাই বিছানা থেকে উঠে সামনে পা বাড়াতেই ঠাস করে মাথা ঘুরে পড়ে গেলাম, মানে অজ্ঞান হয়ে যায়। তখনই মিস রহিমা চৌধুরী রুমে ঢুকছিল, আমাকে ধরে ফেলে। ও, আপনারা তো আবার ভাবতেছেন এই রহিমা চৌধুরী আবার কে? তাহলে শুনেন, আমি যার জীবন বাঁচালাম উনি হলেন এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, মিস্টার রায়হান চৌধুরী। আর রহিমা চৌধুরী হলেন তার স্ত্রী। সজীব, এই ছেলেটা তোমার ভাইয়ের কাছে কি করছিল আর এইভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ভাবি, আমি বলছি না একটা ছেলে ভাইয়ার জীবন বাঁচিয়েছে, এটাই সেই ছেলে। আর অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি মানা করে গেছি বিছানা থেকে না উঠতে, তাও উঠে গেছে। কি বলো? আমার স্বামীর জীবন বাঁচিয়ে এখন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে? যাও, তাড়াতাড়ি চিকিৎসা করো, না হলে সমস্যা হবে। তারপর ডাক্তার সজীব আমাকে স্যালাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখে। এদিকে জেরিনের কেন জানি ভালো লাগছে না কোনো কিছুতেই, শুধু বারবার আমার কথাই মনে পড়ছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রায়হান চৌধুরীর জ্ঞান ফিরছে, কিন্তু আমার জ্ঞান ফিরলেও ঘুম এখনো ভাঙে নাই। রহিমা, এই ছেলেটাকে আর আমি এইখানে আসলাম কি করে? আমার তো স্বর্গের টিকিট হয়ে গেছিল। এই ছেলেটাই তোমাকে হাসপাতালে এনে নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। ও তাই নাকি? ছেলেটি কে আর কোথায় থাকে সেই কথা কি জেনেছো? না, এই ছেলের সাথে তো কথা বলাই হয়নি। দুর্বল থাকার কারণে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিল, এখনো ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়। একটু একটু করে চোখ মেলে দেখতে পেলাম রুমের সেই লোকটা আর একজন মধ্যবয়সী মহিলা। বাবা, তোমার ঘুম কেমন হলো?
আর এখন শরীরটা কেমন লাগছে? কালকের থেকে আজকে একটু ভালো লাগছে। কিছু মনে করবেন না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এতে মনে করার কি আছে? আর তুমি তো আমার ছেলের মতোই। তুমি যাকে বাঁচালে আমি তার স্ত্রী। আচ্ছা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম রাসেল। আমি এখানে থাকি না, থাকি সিরাজগঞ্জ জেলায়। এখানে একটা কাজে এসেছিলাম। আমি যখন নদীর ধারে বসেছিলাম তখন আঙ্কেলকে ওই অবস্থায় দেখতে পাই। ও আচ্ছা, আর বলিও না, কালকে সন্ত্রাসীরা হামলা করেছিল। টাকাওয়ালাদের তো আর শত্রুর অভাব নেই। সত্যি বাবা, তোমার মা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে। আমি মা কথাটা শুনেই মন খারাপ করে ফেললাম। কি করে বলবো আমি যে এতিম? এ দুনিয়ায় আমার বাবা আছে, এ দুনিয়ায় আমার বাবা মা আছে কিনা সেটাও জানি না। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব। কালকেই যেতাম, সেখানে দেরি হয়ে গেল। সে কি বাবা, তুমি আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপর যাবে? সেটা সম্ভব না। আমার গ্রামে অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। রহিমা চৌধুরী আমার দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। যেহেতু থাকবে না, সেহেতু জোর তো আর করতে পারবো না। এটা কি বলছেন? উপকার করছি তার জন্য টাকা দিচ্ছেন? টাকা দিয়ে ছোট করবেন না। আমি তাহলে আসি, সবাই ভালো থাকবেন। কথাটা বলেই আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসে দোকান থেকে কিছু খেয়ে নিলাম। শরীরটা খুবই দুর্বল। আস্তে আস্তে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসে উঠে বসে পড়লাম। আমি আসার পর রায়হান চৌধুরী তার স্ত্রী রহিমা চৌধুরীকে বললেন, তুমি কেন ওকে টাকা দিতে গেলে বলো? ছেলেটা সত্যি রাগ করেছে আমাদের উপরে। আমি কি জানি রাসেল এইটা মনে করবে। আমি তো দিয়েছিলাম টাকাটা দিয়ে ওর যেন কোনো উপকার হয়। এইভাবে আমার সম্পর্কে অনেক কথা বলে দুইজনে। আমি বাড়িতে এসে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। তার প্রায় 2 ঘন্টা পর জেরিনও বাড়িতে আসে। আর রুমে ঢুকেই জেরিনের মেজাজ গরম হয়ে যায়, কারণ আমি ওর বিছানায় ঘুমিয়ে আছি তাই। খুব জোরে আমার কাছে আসে বিছানা থেকে তোলার জন্য, কিন্তু কাছে এসে মনে মনে ভাবে, না থাক, একটু না হয় ঘুমিয়ে আছে, তাতে কি হয়েছে? মনে হচ্ছে এই 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, কেমন শুকিয়ে গেছে। ছি, আমি এইসব কি ভাবছি? ছি জেরিন, এইসব ভাবলে তোর চলবে না। তোকে এই রাখালের মায়া থেকে নিজেকে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমার ওঠার কোনো নামগন্ধই নেই। তাই জেরিন ডাকার জন্য বাইরে থেকে ভিতরে যাবে, তখনই আমার বন্ধু শাওনের ডাক শুনতে পেল। রাসেল, এই রাসেল, বাড়িতে আছিস নাকি? না কোথাও চলে গেছিস? ভাইয়া, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, এখনো ওঠে নাই। মনে হচ্ছে এই 2 দিন খুব কষ্ট করেছে, কিচ্ছু খায়নি। কি বলেন ভাবি? রাসেল এই সময়ে ঘুমিয়ে আছে মানেটা কি? ও তো রাতের বেলায় মনে হয় মনের আনন্দে ঘুমাতে পারে না, আর আজকে সন্ধ্যার সময়ে ঘুমিয়ে আছে। বড় আজব ব্যাপার। আচ্ছা ভাবি, আপনি তো পরীক্ষা দিতে গিয়েছিলেন, তা কেমন পরীক্ষা দিলেন? আর বাড়িতে কখন আসলেন? ভাইয়া, আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। কিছুক্ষণ আগেই এসেছি, আর এসেই দেখি আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তা আজকে কাজে যায়নি নাকি? রাসেল কাজে যাবে মানেটা কি? ও তো বাড়িতে ছিল না, একটা কাজের জন্য কোথাও চলে গেছিল। এই রে, কি বলে ফেললাম! রাসেল তো ভাবিকে বলতে মানা করছিল। কি, 2 দিন বাড়িতে ছিল না মানে? কোথায় গেছিল তাহলে? এই কথা তো আমাকে একবারও বলেনি। শাওন মনে মনে বলছিল, কি করে বলবে? আপনি তো ওকে স্বামী বলে স্বীকার করেন না। তারপর জেরিনকে বলল, আরে ভাবি, আমি বলেছি কি, আসলেও তানভীর ভাইয়ের সাথে কোথাও যেন একটা কাজে গিয়েছিল। আমার কাজ থাকায় যেতে পারিনি। আচ্ছা ভাবি থাকেন, আমি গেলাম, আর আগামীকাল রাসেলকে কাজে পাঠিয়ে দিয়েন। জেরিনকে কথাটা বলেই শাওন তাড়াতাড়ি চলে যায়। এদিকে জেরিনের মনে যেই চিন্তার ছাপ পড়ছিল সেটা দূর হয়ে যায় তানভীরের সাথে কাজে গিয়েছিলাম সেটা শুনে। জেরিন রুমে গিয়ে দেখে আমি তখনও ঘুমিয়ে আছি। মাগরিবের আজান দিচ্ছে, তাই গায়ে হাত রাখে আমাকে ডাকার জন্য। এই শুনছিস নাকি? তাড়াতাড়ি ওঠ। আর কত ঘুমাবি? এখন তো মাগরিবের আজান দিচ্ছে। কি হলো, উঠছিস না কেন? কি ব্যাপার, উঠছে না কেন? দেখি তো, শরীর খারাপ করছে নাকি? এই বলে যখন আমার কপালে হাত রাখে, হাত রাখতেই তো লাফ দিয়ে দূরে চলে যায়। জেরিনির মনে হচ্ছিল সে কোনো অগ্নিকুণ্ডে হাত রেখেছে।
এত গরম আমার শরীর, জ্বরে একদম পুড়ে যাচ্ছে। এ তো দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করি? আমি কি ওর সেবা করব? না, আমি ওর সেবা কেন করব? আমি তো ওকে দেখতেই পারি না। ও বাঁচুক আর মরুক তাতে আমার কি? কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। কিছু তো রান্না করা নেই, আর সে তো রান্না করবে না। হবু পুলিশ ক্যাডার বলে কথা। এখন তাহলে রান্না করবে কে? ভাবতে ভাবতে আমাকে ডাকার জন্য আবার ঘরে আসলো। এই ওঠ, কি পেয়েছিস? পড়ে পড়ে ঘুমাবি আর আমি বসে বসে সেটা দেখবো, তাই না? তুই জানিস না ঘরে খাবার মতো কিছুই নেই, রান্না করতে হবে। আর তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তাহলে রান্না করবে কে? আমি চিৎকার শুনে ধীরে ধীরে চোখ খুলে দেখলাম জেরিন চলে এসেছে, আর সেই এইভাবে চিল্লাচিল্লি করতেছে। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু ধীরে ধীরে বললাম, জেরিন, তুমি কখন এসেছো? আর তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে বলো। ভালোই হয়েছে। আর তোকে আমার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি জানি আমি পুলিশ ক্যাডারে টিকবই। আর আমি পুলিশ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ তোর মতো রাখালের সাথে আমার যায় না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর। ডিভোর্সের কথা শুনেই আমার মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কি বলছে? জেরিন আমাকে ডিভোর্স দিবে? এই, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলতেছো? তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? কেন পারবো না বল? তোকে আমি বিয়ে করেছিলাম আমার পড়াশোনার খরচ যেন না ঠেকে, তার জন্য, স্বামী হিসেবে পাশে রাখার জন্য না। জেরিন, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবু আমাকে ডিভোর্সের কথা বলো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। জেরিন মনে মনে বলছে। আরে আমি এইভাবে তোকে ডিভোর্স দিব না, এত পরিমাণে কষ্ট দিব যে তুই নিজে থেকে আমাকে ছেড়ে যেতে বাধ্য হবি। জেরিন মনে মনে কি যেন ভাবে, তারপর আমাকে বলল, আচ্ছা, এইসব কথা এখন রাখ, আমি পরে ভেবে দেখব। আগে তো গিয়ে রান্না কর, অনেক ক্ষুধা লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। তবু তুমি এই ডিভোর্স শব্দটা বলিও না, আমার কলিজাতে পানি থাকে না। জেরিনকে কথাটা বলেই আমি জ্বর নিয়েই রান্না করতে চলে গেলাম। খুব কষ্ট হচ্ছে, তবু কিছুই করার নেই, কাজ তো করতেই হবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে, তবু যেন দেখার মতো কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়। জেরিন খেয়ে ঘুমিয়ে পড়ে, আর আমি যে কিছু খেতেই পারলাম না সেই খোঁজ একটুও নিল না। আমি চোখে জল নিয়ে মাটিতে বিছানা করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম যে কোনো ক্রমে আসছে না। আসলেই এটা ঠিক, কষ্ট যখন আসে চারদিক থেকে আসে। রাতে জেরিনির পানি পিপাসা পায়, তাই পানি খাওয়ার জন্য উঠেই গুংরানির শব্দ শুনতে পায়। জেরিন প্রথমে ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারলো যে প্রচণ্ড জ্বরের কারণে আমি এমন করছি। জেরিন আমার কাছে এসে একা একাই বলছে, হায় আল্লাহ, এখন তো আগের থেকে অনেক বেশি জ্বর উঠে গেছে। আমি কি নিষ্ঠুর দেখো, একসাথে একই ঘরে থাকি, সেই মানুষটা অসুস্থ আর আমি তাকে একটুও সাহায্য করছি না। যেখানে মনে হয় না কোনো শত্রু এমন আচরণ করতে পারবে। আমি এখন কি করব ওর জন্য? এভাবে থাকলে তো বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। আমি এইসব নিয়ে এত চিন্তা কেন করতেছি? আমি তো জানি প্রচণ্ড জ্বর আসলে মাথায় পানি দিতে হয়, আর আমার ব্যাগে তো জ্বরের ঔষধও আছেই। জেরিন ব্যাগ থেকে ওষুধ বের করে আমাকে খাইয়ে দিয়ে বাইরে থেকে বালতি করে পানি এনে মাথায় পানি দিতে থাকে, সাথে জলপট্টিও আছেই। এইভাবে বেশ কিছুক্ষণ পানি ঢালার পর জেরিন বুঝতে পারে এখন জ্বর একটু কমেছে, তাই পানি দেওয়া বন্ধ করে দিয়ে ওর কম্বলটা আমার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। সকালে আমার ঘুম ভেঙে যায়, শরীরটা দুর্বল, তবু মনে হচ্ছে রাতের থেকে একটু ভালো লাগছে। কিন্তু কম্বলটার দিকে চোখ পড়তেই অবাক হলাম আর বললাম, চুপি চুপি সেবা ঠিকই করবে, অথচ সামনে শুধু অবহেলা। এটার মানে আজও বুঝতে পারলাম না। আমার কথা শুনতে পেরে জেরিনের ঘুম ভেঙে যায়। কি ভেবেছিস তোকে আমি এমনি মরতে দেব? তা কি করে হয়? তুই যে আমার সোনার ডিম দেওয়া হাঁস, তুই মরলে আমার স্বপ্ন পূরণ করবে কে? আমি আর কিছু বললাম না, কারণটা তো বলেই দিল কেন সেবা করেছে। তাই কিছু না বলেই চলে গেলাম রান্না করতে, কারণ রান্না না করলে তো আর পেটে ভাত যাবে না। এভাবে চলে যায় বেশ কিছুদিন পর। বিসিএস এর রেজাল্ট পাবলিশড হয়। জেরিন বাজারে কম্পিউটার ঘরে গিয়ে পুরো লিস্ট বের করে দেখতে পায় সে পুলিশ ক্যাডারে টিকেছে, বৃষ্টি টিকেনি। তাই খুশি মনে বাড়িতে চলে আসে। আজকে রেজাল্ট দিবে, সেদিকে কোনো খেয়াল নেই আমার। কাজ করতে করতে বিকেল হয়ে যায়। এমন সময় আমার বন্ধু তানভীর বলল, রাসেল, সেই সকাল থেকে তো কাজ করতেছি, এখন সারা রাতও কাজ করব নাকি?
আরে বেটা, আমার তো খেয়ালই নেই যে কাজের সময় শেষ। আগে বলবি না? আচ্ছা চল বাড়িতে যাই। তারপর দুজনে বাড়িতে চলে আসি। আমি বাড়ির কাছে আসতেই দেখতে পাই বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যেটা থেকে আমার মনে ভয়ের ছাপ পড়ে। তবু এগিয়ে যাই। জেরিন আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, জানো, আমি আজ খুবই খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি সার্থক। আমি ভাবলাম কি ব্যাপার, যে মেয়ে আমার সাথে ভালো করে কথাই বলে না আর এখন জড়িয়ে ধরে কথা বলতেছে, কারণ কি? জেরিন, কি হয়েছে সেটা তো বলো, না হলে আমি বুঝবো কিভাবে তোমার এত খুশি হওয়ার কারণটা কি। আর তোমাকে তো আসল কথা বলাই হয়নি, আমি বিসিএস এ পুলিশ ক্যাডারে টিকেছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, শুধু তোমার জন্য। তুমি না থাকলে হয়তো সম্ভব হতো না। এভাবে বলছো কেন? সব কষ্ট তো তুমি করেছো, আর আমি তো শুধু অনুপ্রেরণার জুগিয়েছি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। দোয়া করি জীবনে অনেক বড় হও। ভাই রাসেল, এত কথা বাদ দাও। ভাবি বিসিএস ক্যাডার হয়েছে, এখন যাও মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো। খাওয়াবো তো। আমার বউ তার স্বপ্ন পূরণ করেছে, সাথে আমাদের গ্রামের নামও উজ্জ্বল করেছে। তাহলে কিন্তু হিসেবে মিষ্টি তোদেরই খাওয়ানো দরকার, আর আমাকে বলছিস মিষ্টি খাওয়াতে? ভাই যত যাই বলো, কাজ হবে না, মিষ্টি খাওয়াতেই হবে, বুঝছো? এত বাহানা বাদ দাও। খাওয়াবো তো, একটু টাকা পয়সা তো জোগাড় করতে দে। মনে কর এটা বাকি রইল। শাওন আর কিছু বলল না, কারণ শাওন ভালো করেই জানে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো এত করে বলতেই হতো না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোর কাছে যখন টাকা নেই তখন না হয় আমরাই মিষ্টি এনে সবাইকে খাওয়াবো। সেটাই করিস। বুঝতে তো পারছিস আমার অবস্থা এখন কেমন, সেটা তোদের থেকে কিন্তু কেউ ভালো জানে না। গ্রামের সবাই দলে দলে এসে জেরিনকে শুভেচ্ছা জানাচ্ছে, তবে আমার মুখে হাসি নেই, কারণ আমি যে আমার খবরটা জানতে পারলাম না। এসব ভাবনা চিন্তার মধ্য দিয়ে দিনটা পেরিয়ে রাত চলে আসে। জেরিন বাইরে থেকে ফ্রেশ হওয়ার জন্য জেরিন বাইরে গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর আমি বসে বসে ভাবছি, আমি কি তাহলে টিকতে পারিনি? জেরিনের স্বামী হওয়ার যোগ্য কি হতে পারবো না? ভাবতে ভাবতেই আমার চোখ আটকে যায় টেবিলে রাখা একটা কাগজের উপর, আর তাড়াতাড়ি সেই কাগজটা হাতে নিয়ে নেই। কাগজের উপরে অংশ চোখ পড়তেই আমার অমাবস্যার মতো কালো মুখটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে ওঠে, কারণ উপরের অংশে আমার রোলটাই ছিল। খুশিতে আত্মহারা আমি যে এটা ভেবে যে অবশেষে জেরিনের স্বামী হয়ে ওঠার প্রথম ধাপ অর্জন করলাম। আমি কাগজটা হাতে নিয়েই আগের কথাগুলো ভাবতেছি, ঠিক তখনই জেরিন রুমে আসে আর দেখতে পায় আমি ওর কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এই, তুই আমার এই কাগজ নিয়ে কি করিস? তোর কি ক্ষমতা হবে নাকি ওই কাগজে কি লেখা আছে সেটা পড়ার? মনে মনে বললাম, বিশেষ ক্যাডার হয়েছে বলে মানুষকে আর মানুষ বলেই গণ্য করবে না? নিজেকে কি মনে করো, সবচেয়ে বেশি শিক্ষিত নাকি? আরে আমি কি, সেটা তুমি যদি জানতে তাহলে আমাকে অবহেলার মাধ্যমে দাঁতের উপর না রেখে মাথায় করে রাখতে। আসলে আমি দেখি এই কাগজটা এখানে রাখা, তাই আমি একটু হাতে নিয়ে বুঝতে চেষ্টা করছিলাম এটা কি। তা কিছু কি বুঝতে পেরেছিস নাকি? অনেক তো মনোযোগ দিয়েই খুঁজতেছিলি, আমি কি দেখলাম? অনেকটা সময় ধরে খুব মনোযোগ দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে এই কাগজটা সাদা কাগজ না, কিছু একটা লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আমার মাথার উপর দিয়েই গেছে। এই কথা শুনে জেরিন তো হাসতে হাসতে শেষ। এই গাধা, এই কাগজটা যে সাদা না, কিছু লেখা আছে সেটা তো সবাই জানে, কিন্তু পড়তে না পারলে দেখে কি লাভ? সেটা আমাকে আগে বল। তা ঠিক, তুমি একটু বলে দিবে এই কাগজে কি লেখা? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আমি তো আজকে খুশি, তাই যা তোর সাথে রাগান্বিত হয়ে কথা বলবো না। এই কাগজে লেখা আছে যারা যারা বিসিএস এ টিকেছে তাদের রোল, আরও অনেক কিছু। ও, আমি এই সামান্য জিনিসটাই বুঝতে পারলাম না। কি মূর্খ আমি, তাই না? এই, তুমি কি আমাকে একটু পড়াশোনা শেখাবে? হ্যাঁ, খেয়ে তো আমার কোনো কাম নাই। তোর মতো মূর্খকে পড়িয়ে আমার মাথার 12টা বাজাবো। না, আমি অনেক সুন্দর করে পড়ব আর তোমার মুখের দিকে চেয়ে থাকবো। তুই যদি আমার মুখের দিকেই চেয়ে থাকিস তাহলে পড়বি কিভাবে সেটা একটু শুনি। এমনি পড়ব। তুমি জানো না আমি অনেক মেধাবী একটা মূর্খ ছেলে। এই, তুই চুপ কর। তোর কথা শুনে আমার শুধু হাসি পায়। মানুষ আবার মূর্খ মেধাবী কিভাবে হয়?
আমি তো জেরিনের হাসি দেখে এক ধ্যানে চেয়ে আছি, সেই হাসি দেখেই কাটানো যাবে 1000 বছর। কবিরা অনায়াসে লিখে ফেলবে কবিতা। জেরিন যে কিছু একটা বলতেছে সেদিকে কোনো খেয়াল নেই আমার। জেরিন তখন তুড়ি বাজিয়ে বলে, ওই তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখো শুনি? আর শোন, এইভাবে আমার দিকে তাকাবি না, একদম জেলে ভরে দিব। জেলে কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু পরীর মুখের হাসিটা দেখছিলাম, কিছু তো করিনি। জেরিন আমার কথায় একটু লজ্জা পায় আর আমাকে রান্না করার জন্য বলে চলে যায়। এই এক আজব ক্যারেক্টার, তার মনে কখন কি চলে বোঝা বড় দায়। এই হাসি মাখা চাঁদ মুখ, আবার এই রাগী মুখ, ধ্যাত কিছু ভালো লাগে না বলে আমি রান্না করতে চলে গেলাম। আর এইভাবে কিছুদিন কেটে যায়। বিসিএস এর সব পর্ব শেষ হয়ে যায়, এখন শুধু জয়েন করতে হবে। একদিন রাতে জেরিন আমার কাছে এসে বলল, আগামীকাল তো আমি চলে যাব। আমাকে সরকার থেকে কোয়ার্টার দিয়েছে, সেখানেই থাকবো। আর আমি অনেক ভেবেচিন্তা করে দেখেছি তোর সাথে আমার মেলে না, তাই আমি কিছুদিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তুই সাইন করে দিস। ডিভোর্সের কথা শুনে আমার হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে যায়। কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। স্বামী হিসেবে না রাখলেও কাজের লোক হিসেবে রেখে দিও। জেরিন কি যেন মনে মনে ভাবলো। তুই কেন বুঝিস না? তোর সাথে থাকলে আমি তোকে ভুলতে পারবো না, আবার মানতেও পারবো না। তারপর জেরিন আমাকে বলল, আচ্ছা যা, নিয়ে যাব। যেহেতু তুই আমার স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করেছিস, তাই তোর জন্য এইটুকু করাটা আমার কর্তব্য। আমি এবার মহা খুশি, কেননা আমার প্রিয় মানুষটার মুখ সব সময় কাছ থেকে দেখতে পারবো, এতেই আমার অনেক পাওয়া। তারপর দুজনেই ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে আমি গ্রামের সকলকে বলে বিদায় নিয়ে আসলাম। অনেকেই কান্না করছিল, কারণ আমাকে তারা নিজের ছেলের মতোই ভালোবাসতো। দোস্ত দেখ, ভাবি তোকে কখনো মেনে নিবে না, সেটা বুঝেও কেন তার সাথে যাচ্ছিস? দেখো ভাই, আমরা জানি এই রাস্তায় রাতে একা চললে ভূত এসে ভয় দেখায়, তাই বলে কি আমরা চলাচল বন্ধ করি? দোষ ওইটা কিন্তু এক না। ভাবি এখানেই তোকে কত কষ্ট দিছে, আর সেখানে নিয়ে কি করবে আল্লাহ জানে। শোন দোস্ত, জেরিনকে আমি আমার আদর্শ বউ বানিয়ে এই গ্রামে একসাথে আসব, তোরা দেখে নিস। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। আর দেখে শুনে সাবধানে থাকিস, মাঝে মাঝে ফোন করে আমাদের একটু খবর নিস। তারপর আমি তাদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখতে পাই জেরিন রাগে ফায়ার হয়ে আছে। এই তুই সেই কখন গেছিস আর এখন আসার সময় হলো? এখন রান্না করবি কখন আর খেয়ে দিয়ে যাবি কখন? আর বলিও না, গ্রামের সবাই ছাড়তেই চাইছিল না, সবাই বেশি আদর করতো তো, তাই একটু দেরি হয়ে গেল। তো থেকে জানা, গ্রামের ওই মূর্খ মানুষদের সাথে আমার সাথে যেতে চাচ্ছিস কেন? শোনো জেরিন, তোমার যত যা বলার ইচ্ছে হয় আমাকে বলো, আমি কিছু মনে করব না। কিন্তু আমার এই গ্রামের সহজ সরল মানুষদের সম্পর্কে কিছু বলবে না। ভুলে যেও না, তুমিও এই গ্রামেরই একটা অংশ। এখন এত কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেল, না হলে না খেয়েই যেতে হবে, তখন কিন্তু আমার মেজাজ আরও গরম হয়ে যাবে। আমি আর কিছু না বলে রান্না করতে চলে গেলাম। রান্না শেষে দুজনে খেয়ে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসি। 2টি টিকিট কেটে বাসে উঠে বসে পড়লাম। জেরিন জানালার ধারে বসেছে আর আমি তার পাশেই বসলাম। বাস চলতে শুরু করে। আমার খুব ভালো লাগছে জেরিনের পাশে বসতে পেরে। জেরিন ঘুমিয়ে যায়, বাতাসে চুলগুলো উড়ে আমার মুখে এসে পড়ছিল। ইস, এ যেন এক মাতাল করা সুবাস। আমি জেরিনের মুখের দিকে তাকিয়ে আছি, খুব সুন্দর লাগছে তাকে। কালো টিপটায় যেন জেরিনের সৌন্দর্য আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ও মনে হয় নিজেও জানে না ওকে দেখতে কত সুন্দর লাগছে। জেরিন ঘুমের ঘুরে আমার কাঁধে মাথা রাখে, আমি আলতো করে চুলগুলো ঠিক করে দেই। সারা জীবন যদি এইভাবে থাকতো কতটা খুশি হতাম। এইভাবে অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ জেরিনের ঘুম ভেঙে যায় আর দেখতে পায় সে আমার কাঁধে শুয়ে আছে। মনে হয় ওর ভালো লাগছে, তাই সেভাবেই শুয়ে থাকলো। আমাকে বুঝতে দিল না যে সে জেগে আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম জেরিন জেগে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা ঢাকায় এসে পৌঁছলাম। তারপর একটা অটো করে আমরা কোয়ার্টারে চলে গেলাম। বাবারে বাবা, এত বড় আর এত সুন্দর বাড়ি আমি তো এর আগে কখনো দেখি নাই। তবে এমন বাড়ি কিন্তু আমি সিনেমায় দেখেছি। দেখবি কি করে? তুই তো একটা মূর্খ গেও ভূত। যদি লেখাপড়া করতে
তাহলে আমার মতো হতে পারতি, বুঝলি? চল জিনিসপত্র নিয়ে ভিতরে। আমি মনে মনে বললাম, হা মিস জেরিন, তুমি তো আর জানো না তোমার স্বামী কি জিনিস, আর জানলে এটা বলতে না। ওই, তোকে কি কোলে করে ভিতরে নিয়ে আসতে হবে নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি আর কোনো কথা না বলে সোজা জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে এসে সব কিছু গুছিয়ে রাখলাম। বাইরের তুলনায় ভিতরটা আরও বেশি সুন্দর। কিছুক্ষণ পর জেরিন বলল, আমাকে হেডকোয়ার্টার থেকে ফোন করে বলল আমার থেকে উপর পদে নাকি একজন আছে, আর সে নাকি আমাদের সিরাজগঞ্জ জেলার। নামটা কি যেন বলল, মনে নাই। ও আচ্ছা, এটা তো ভালো খবর। একই জেলায় 2 জন বিসিএস ক্যাডার, এটা কি ভালো না বলো? ভালোই তো। আমার একটু ঘুমানোর দরকার, খুব মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তুমি কি ঘুমিয়ে পড়ো, আমি সব কাজ করতেছি। নিজের ঘুম পায়, আর আমার শরীর মনে হয় লোহা দিয়ে বানানো, অর্ডার করে কাজ করার জন্য। আমি যে তার স্যার সেটা ভাবেও না। ভাগ্যগুণে একটা বউ পাইছিলাম মাইরি, যে কিনা আমাকে তার লেভেলের বাইরে রাখে। আমি কথাগুলো ভাবছি আর ঘরের কাজ করছি। অনেকটা সময় কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সোফায় গিয়ে রেস্ট নিচ্ছি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলে দেখলাম একজন পুলিশ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। পুলিশ আমার কাছে এসেছিল, আমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবার চলে গেল। আমি চাইছিলাম না জেরিন আমার সম্পর্কে সব কিছু জানুক। আমার এক থানায় আর জেরিনের অন্য থানায় ডিউটি পড়েছে, কাজেই জেরিন সহজে আমার সম্পর্কে বুঝতে পারবে না। কলিং বেলের শব্দ শুনে ইতিমধ্যে জেরিন চলে এসেছে। কিরে, কলিং বেলের শব্দ শুনতে পেলাম, তাহলে এখন সে কোথায় গেল? নাকি তুই তাড়িয়ে দিয়েছিস খারাপ ব্যবহার করে? না, তেমন না। পাশের বাসার একজন এসে আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো। তুমি তো ঘুমিয়েছিলে, তাই তোমাকে ডাকিনি। ও তাই বল, ভালো করেছিস। আর আমাকে এখন একটু বের হতে হবে, তুই রান্না করে রেখে দিস, আমি এসে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব রেডি করে রাখবো। সাবধানে যাবে যেখানেই যাও। সেই কথা তোকে চিন্তা করতে হবে না, আমি আমাকে নিয়ে ভাবতে পারবো, বুঝেছিস গেও ভূত? বলেই জেরিন চলে যায়, আর আমি বুক ভরা কষ্ট নিয়ে কাজ করতে থাকি আর ভাবি, জেরিন, তুমি আমার সাথে যেমন করতেছ, যদি এর এক ফোঁটা ব্যবহারও আমি তোমার সাথে করতাম, হয়তো কবেই এই দুনিয়ার মায়া ছেড়ে যাবার চিন্তা করতে। কেন বোঝো না? আমি তো একটা রক্ত মাংস গড়া মানুষ, আমারও তো কষ্ট হয়, আমারও তো মন, আমার মনে তো আর পাথর না যে কষ্ট হবে না। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। একদিন সকাল আমি আর জেরিন খাবার খাচ্ছি, তখনই জেরিন বলে, শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরবো বিকেলে, অনেক কাজ আছে। তুই বরং এই টাকা নিয়ে বাজারে যা, যা যা লাগে করে নিয়ে আনিস, কেমন? আচ্ছা ঠিক আছে জেরিন, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো? অন্তত একটু তুমি করে তো বলতে পারো। তোর সাথে ভালো ব্যবহার করতে আমার বইয়েই গেছে, আর বাকি রইলো তুমি করে বলা। তোর যদি আমার ব্যবহার ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারিস, কোনো আফসোস নেই, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন থেকে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব একাই করতে পারবো। সত্যি, আমি যদি তোমার জীবন থেকে চলে যাই তাহলে তুমি কি খুব খুশি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক অনেক খুশি হব। আর শোন, আমি ডিভোর্সের আবেদন করেছি, উকিল সাহেব বলেছে 1-2 মাস সময় লাগবে, তারপরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। এ কথা বলেই জেরিন হন হন করে চলে যায়। আজকে কেন জানি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আগের থেকে। কেন জানি মনে জেরিনের মায়া জড়িয়ে পড়তেছি। ওর কথা মনে করে চোখ দিয়ে পানি ঝরছে। চোখের পানি মুছে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। কলটা হেডকোয়ার্টার থেকে অফিসার আদিল করেছিল, তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। রাসেল সাহেব, আমি ভালো আছি। আর আপনি যেইভাবে বলেছেন আমি সেইভাবে আর সব ব্যবস্থা করেছি। আপনাকে কেউ সহজে চিনতে পারবে না। ধন্যবাদ স্যার, আপনি ভালো করেছেন। আমার সম্পর্কে তো আপনাকে সবটাই খুলে বলেছি। আমি আশা করি আপনার সম্পূর্ণ সাপোর্ট পাবো। আরে সেটা নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো আপনার সাথে। আপনাকে কেউ খুঁজতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা,
একটা সন্ত্রাসী চক্রের খবর পাওয়া গেছে আমাদের এই দিকে, যেটা দায়িত্ব পড়েছে পুলিশ অফিসারের জেরেনের উপরে। আমি চাই এটাতে আপনিও একটু কাজ করবেন ছদ্মবেশী হিসেবে। কি বলেন, জেরিনের উপর এই কেসের দায়িত্ব পড়েছে? তাহলে এই সন্ত্রাসী চক্র তো অনেক ভয়ঙ্কর। আমি কাজ করব, সমস্যা নেই, কোনো চিন্তা করবেন না স্যার। ধন্যবাদ। আর যত খবর বা সাহায্য লাগে আমাকে জানাবেন। আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। যদিও আপনি সব করতে পারবেন। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি শুধু ওই সন্ত্রাসীদের লিডারকে তার কিছু তথ্য দিবেন। ওকে, আমি সব তথ্য জোগাড় করে আপনাকে পাঠিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। তারপর আরও কিছু কথা বলে আমি ফোন রেখে দিয়ে আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। ও, আপনারা তো আবার ভাবতেছেন আমার কাছে ফোন আসলো কি করে। আসলে কাজের জন্য আমার উপরের স্যার আদিল সাহেব একটা ফোন দিয়েছে। কারণ তো আপনারা শুনতেই পারলেন। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায়। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, কেননা এইভাবে আচমকা সামনে গাড়ি দাঁড় করালে ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু গাড়ি থেকে যে বেরিয়ে আসে তাকে দেখেই আমার ভয় দূর হয়ে পালিয়ে যায়। সে হলো রায়হান চৌধুরী, যাকে আমি বাঁচিয়েছিলাম। কি ব্যাপার রাছেল, কেমন আছো? তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আজকে পেয়েছি। এ তো ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমাকে পাবেন কি করে? আমি তো গ্রামে থাকি। এখানে প্রায় 7 মাস হলো এসেছি, কিন্তু আপনার ঠিকানা বা ফোন নাম্বার কোনোটাই আমার কাছে নেই। তার জন্যই যোগাযোগ করতে পারিনি। কি বলো, তুমি 7 মাস হলো আমাদের শহরে আছো আর আমি খুঁজে পাই না? এটা কিন্তু কাঁধের উপরে গামছা রেখে আশেপাশে খোঁজার মতো হয়ে গেল, তাই না? একদম ঠিক বলেছেন। তা আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমি অফিসে যাচ্ছি। হঠাৎ তোমাকে দেখে ফলো করতে শুরু করি, কিন্তু তুমি ফোনে কথা বলছিলে দেখে ডাকিনি। এখন চলো আমার সাথে বাসায় যাবে। তোমার আন্টি তোমার জন্য অনেক চিন্তা করে। আমি তো বাজার করতে এসেছি, এখন কিভাবে যাব বলেন? তার চেয়ে বরং আপনি ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি আগামীকাল ঘুরে আসব আপনার বাসা থেকে, কেমন? এই কথাটা অবশ্য খারাপ বলো নাই, কারণ তুমি তো একটা কাজে যাচ্ছই, আর কাজের সময় বিরক্ত করাটা আমারও উচিত না। তারপর আমি রায়হান সাহেবের সাথে আরও কিছু কথা বলে বাজার করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখতে পেলাম জেরিন সোফায় বসে এক মনে ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন করছে। জেরিন, তুমি না বললে আজকে আসতে নাকি তোমার দেরি হবে? তাহলে এমন সময়ে যে বাসায়, তোমার শরীর খারাপ নাকি? আমার কথা শুনে জেরিন আমার দিকে তাকিয়ে বলল, ওই তোর বাজার করতে কত ঘন্টা সময় লাগে নাকি বাজারে বাইরে গিয়ে কাজ ফাঁকি দিতে পারিস তার জন্য ঘুরে বেড়াস, কোনটা? না, আমি বাজারে তো গিয়েছিলাম, আর এমনিতেই বাজারটা ভালোই দূরে, আর রাস্তায় বের হলেই শুধু জ্যাম আর জ্যাম। যা, আর এখন গিয়ে বাজারগুলো গুছিয়ে রাখ। তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছিস? দেখছেন কি ফাজিল মেয়ে, সে নিজেই আমাকে দাঁড় করিয়ে এতগুলা কথা শোনাচ্ছে, আর এখন কি বলে দেখছেন তো? একে বলে জোর যার মূল্যক তার। এই এই, তুই বিড়বিড় করে কি বলছিস? মনে হয় আমাকে গালাগালি করতেছিস, তাই না? এইসব বললাম বলে? আরে না, আমি কি তোমার নামে কোনো কিছু বলতে পারিনি? তুমি হাজার হলে আমার বিশেষ দরজাল বউ বলে কথাটা বলেই দিলাম দৌড়। এই এই, কি বললি? দাঁড়া দাঁড়া, আমাকে দজ্জাল বলিস তাই না? ফাজিল একটা। যাক বাবা, জোর বাসা বেঁচে গেছি। যদি ওখানে থাকতাম তাহলে আমায় আস্ত রাখতো না, লবণ মরিচ ছাড়াই আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। এইভাবে অনেক সময় পার হয়ে যায়, তবু জেরিন সেইভাবেই সবাই বসে কাজ করতেই আছে। খাবার খাওয়ার কোনো যেন তার মনেই নেই। আচ্ছা জেরিন, তুমি তখন থেকে কি সব করতেছো বলো তো? আমি কিছুই বুঝি না। আর ওই জিনিসটাই বা কি, যা দিয়ে এইভাবে কাজ করতেছো? আরে গাধা, এটা হলো ল্যাপটপ। আর আমাকে ওপর থেকে একটা কাজ দিয়েছে সন্ত্রাসী চক্রকে ধরার জন্য। সেটা নিয়েই নানান ধরনের কাজ করতেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কাজ অনেক করেছো, এখন চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খাবে। দরকার হলে কাজ পরে করবে, আগে খাওয়া পরে কাজ। মনে রাখবে, পেট শান্তি তো পুরো দুনিয়া শান্তি। ল্যাপটপটা হাত থেকে রেখে দিয়ে বললাম। আমি বেশ বুঝতে পারলাম আমার এই কাণ্ড কেন জানি জেরিনের অনেকটাই ভালো লাগলো, তাই কিছু বলতে পারলো না। সে জানে না কেন ভালো লাগলো। তারপর জেরিন গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়।
পরে আবারও জেরিনের কাজ করতে থাকে আর আমি বসে বসে দেখছি আর এটা সেটা বলে জেরিনকে বিরক্ত করতেছি, যার কারণে জেরিন অনেকটা বিরক্ত হচ্ছে আবার খুশি হচ্ছে। এভাবে আজকের দিনটা পার হয়ে যায়। সকালে খাবার খাওয়ার সময় জেরিন, তুমি তো অফিসে যাবে, আমি একা একা বাসায় বসে কি করব, তাই বলছিলাম আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যাস, তবে তুই তো এই শহরের তেমন কিছু চেনোস না, তাই আবার হারিয়ে যেন না যাস। হারিয়ে গেলে তাই কি? আর যদিও হারিয়ে যাই তাহলে তো আমার পুলিশ বউ আছেই, ঠিকই খুঁজে বের করবে। হ্যাঁ, আমার তো খেয়ে কাম নাই তোকে খুঁজতে যাব। আমার এমনিতেই হাতে কত কাজ। আচ্ছা তুই থাক, আমি অফিসে গেলাম, ড্রাইভার বসে আছে। আচ্ছা যাও, সাবধানে থেকো, আর দুপুরে খাবার খেয়ে নিও। খাবার কথা তোমার তো মনেই থাকে না, আমি না বললে তুমি তো আবার খেতেও চাও না ঠিক মতো। জেরিন আমার শাসনের সুরে কথাগুলো শুনেই বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এদিকে আমি সব কাজ শেষ করে মোবাইল বের করে আদিল স্যারের দেওয়া তথ্যগুলো দেখে নিই। সন্ত্রাসী লিডারের নাম হলো ডিজে কবির, সবাই নাকি ওকে ডিজে বলেই জানে। তারপর সব কিছু দেখে আমি বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসি, যেখানে সন্ত্রাসীদের আড্ডা করতে হামেশাই দেখা গেছে। কিন্তু আমি এসে কিছু জানতে না পেরে আবার চলে যাচ্ছি। পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম এখন রায়হান সাহেবের বাড়িতে যাব, আর সেই উদ্দেশ্যে রওনা হলাম। কিছু সময় পরে পৌঁছে যাই। এদিকে মিসেস রহিমা চৌধুরী সোফায় বসে পত্রিকা পড়তেছিল, আর রায়হান চৌধুরী বসে কি যেন করছে। তখনই আমি এসে দরজার কলিং বেলটা বাজালাম। এখন আবার কে এলো? নিধি মামুনি, গিয়ে একটু দেখো তো কে এলো, আমি তো পত্রিকা পড়তেছি। ঠিক আছে বড় আম্মু, তুমি থাকো, আমি এখন যাচ্ছি। ও, আপনাদের তো বলাই হয়নি, নিধিটা কে? নিধি হলো রায়হান চৌধুরীর ভাই ডাক্তার সজীবের একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, খুবই মিষ্টি দেখতে এবং ব্যবহারটাও মিষ্টি, তার মাঝে একটু ঝালের ছিটাফোঁটাও নেই বললেই চলে। নিধি গিয়ে দরজা খুলেই ওখানে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখে আর আমি ভেতরে চলে আসি। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিতে দিতেই রহিমা আর রায়হান সাহেব আমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়। রহিমা চৌধুরী উঠেই আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমি তো অবাক হয়ে গেলাম এইভাবে জড়িয়ে ধরার কারণে। নিধি এখনও সেই আগের মতোই দরজায় দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই বাইরে থেকে নিধির বাবা মিস্টার সবুজ বাড়িতে আসে, আর দরজায় নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে, কিরে নিধি মা, তোর আবার কি হলো যে দরজায় কাঠপুতুলের মতো এভাবে দাঁড়িয়ে আছিস? নিধির মুখে কোনো কথাই নেই, সে যেন একটা ধ্যানের মধ্যে আছে। সেটা দেখে নিধির বাবা নিধিকে একটু ঝাঁকুনি দেয়। কে কে? ও বাবা, তুমি কখন আসলে? আমি তো একটু আগে আসলাম, আর আসার পর থেকে দেখছি তুই এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছিস। কাহিনী কি একটু খুলে বলতো মা? না, তেমন কিছু না, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আম্মু কিন্তু আজকে সেই লেভেলে রেগে আছে তোমার উপরে। কি বলিস? তোর মা যদি রেগে থাকে তাহলে তো আমার আজকে রক্ষা নেই। তা মামুনি, তোর মা কি নিয়ে রেগে আছে? তুমি জানো না আজকে নানুর মৃত্যুবার্ষিকী? আমরা সবাই সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তোমার আসার কোনো নামগন্ধই নেই। ওরে, আমার সেই কথা মনেই নেই। এখন কি যে করি, এখন যে কি ঝড় আমার উপর দিয়ে যাবে আল্লাহই ভালো জানে। আচ্ছা মা, তুই একটু তোর মায়ের হাত থেকে আমাকে বাঁচিয়ে দে না, তোর কথা তো একটুও না শুনে পারবে না। আমি মেয়ে হয়ে তোমার এই উপকারটুকু করতেই পারি, তবে আমাকে শপিং করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নে 20,000 টাকা, কিন্তু তোর মা যেন রাগী কণ্ঠে আমার সাথে কোনো কথা না বলে। রাগী কণ্ঠে কথা বলবে কিভাবে? আম্মু তো রাগ করেইনি, আমি তো এমনিই তোমাকে ভয় দেখালাম। কথাটা বলেই নিধি ওর বড় আম্মুর পিছনে লুকিয়ে পড়ল। এই ফাজিল মেয়ে, দাঁড়া, আমার সাথে মজা করছিস? সবাই তো বাবা মেয়ের এইসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এদিকে আমি মনে মনে ভাবছি, কি মেয়ে রে বাবা, পুরো ঝালমরিচ। শপিং করার জন্য বাবার থেকে কিভাবে টাকা নিল। সজীব, এইবার থামো তো, অনেক মজা করেছিস। দেখছিস না নিধি নিরাপদ স্থানে এসে লুকিয়েছে। রাসেল, তোমাকে পরিচয় করিয়ে দেই, এ হলো নিধি, এই বাড়ির একমাত্র মেয়ে। এইবার ডাক্তারি পড়তেছে, আর হাসি মাস্তির মধ্য দিয়েই সারাক্ষণ পুরো বাড়ি মাথায় রাখে। আরে রাসেল, তুমি কখন আসলে? আর আমি তো এতক্ষণ তোমাকে খেয়ালই করিনি। একটু আগেই এসেছি, আর দেখবেন কি করে, আপনার খেয়াল তো আন্টির কাছে ছিল। রাগে না জানি
কি করে বসে? আমার কথা শুনে সবাই ফিক করে হেসে ওঠে। আরে তেমনটা না, এই ফাজিল মেয়েটা না কাউকে তার হাত থেকে ছাড় দেয় না, একদম ফাজিল একটা। বড় মা, দেখছো বাবা আমার নামে কি কি বলতেছে? আমি কিন্তু সেই রাগ করব তুমি বাবাকে বকা না দিলে। নিধিমা, তুই শান্ত হ, আমি আছি না? তাহলে তোর কিসের চিন্তা? আর এই যে ডাক্তার সবুজ, আমার মেয়ের নামে এসব কি বলো? আমার মেয়েকে একদম ফাজিল বলবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা বড় মা, এই ছেলেটাকে এর আগে আমাদের বাড়িতে কখনো দেখিনি, আজকে আবার কোথা থেকে আসলো? আরে নিধি, এটা হলো আমার ছেলে, যে তোর বড় আব্বুকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। ওর নাম রাসেল, গ্রামে থাকে। আমি তো অবাক এইভাবে আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়াতে। আমার চোখে পানি স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবা, তুই কান্না করছিস কেন? আমি তোকে নিজের সন্তান বলেছি, তাই কান্না করছিস, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। আম্মু, তুমি ভুল কেন করবে বলো? আসলে আমি তো জন্মের পর বাবা মাকে দেখেছি বলেই কখনো মনে পড়েনি। তাই যখন আমাকে সন্তান বলে পরিচয় করিয়ে দিলে, তখন খুশিতে চোখের পানি আটকে রাখতে পারলাম না। বাবা, তুই কান্না করিস না। তোর বাবা মা নেই তো কি হয়েছে? আমি তোর মা, কি আমাকে মা বলে মেনে নিতে পারবি তো? কেন না? তোমাদের মতো ভালো মনের মানুষ কি পৃথিবীতে আছে নাকি? তোমাদের সন্তান হয়ে থাকাটাও আমার বড় ভাগ্যের ব্যাপার। রাসেল, তাহলে আজ থেকে তুই এ বাড়িতে থাক, কেমন? না বাবা, আমি এখানে একটা বাড়িতে কাজ করি, আমি সেটা রেখে এখানে থাকতে পারবো না। দেখ বাবা, আমাদের কি কম আছে যে তোকে মানুষের বাড়িতে কাজ করতে হবে? মা, কোনো কাজই কিন্তু ছোট না। আর আমি তো আর নিধি আপুর মতো লেখাপড়া করতে পারিনি যে মানুষের বাড়িতে কাজ না করে অন্য কাজ করতে পারবো। আমি নিধিকে আপু বলাতে তো নিধি সেই লেভেলে রেগে যায় আর বলে, বড় মা, তোমার গুণধর ছেলেকে বলে দাও আমাকে যেন আপু না বলে। আমি কোন দিক দিয়ে তার আপু লাগে? মনে হয় চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এখনই আমাকে খেয়ে ফেলবে। এই মেয়ের রাগ দেখে আমি তো ভয়ে চুপসে গেছি। নিধিমা, রাগ করিস কেন? আর রাসেল, নিধি বয়সে তোর ছোটই হবে, তাই নাম ধরেই ডাকতে পারিস। আবার যদি ইচ্ছা হয় তাহলে পেতনি বলেও ডাকতে পারিস। এই কথা শুনে নিধি তো আরো রেগে যায়, মনে হয় বোমাটা এখনই ফেটে যাবে। বড় মা, ভালো হচ্ছে না কিন্তু। রাসেল কি বলে দিচ্ছ? এই রাসেল তোর বড়, তাহলে নাম ধরে কেন ডাকছিস? দেখো বড় আম্মু, আমি রাসেলকে নাম ধরেই ডাকবো। ভাই বলতে আমার বইয়েই গেছে। ফাজিল মেয়ে একটা। নিধি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমাদের এক্ষুনি যেতে হবে। এভাবে অনেক কথা বলে আমাকে মিসেস রহিমা চৌধুরী নিজের হাতের খাবার খাইয়ে দেয়। আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছিল। এটা কষ্টের বৃষ্টি নয়, সুখের বৃষ্টি। আর যদি আমার মা থাকতো, তাহলে হয়তো রোজ এইভাবেই খাবার খাওয়াইয়ে দিত। জানিস বাবা, আমার ছেলেটা আজ থাকলে ঠিক তোর মতোই হতো। জানি না ও এখনো এই পৃথিবীর বুকে আছে কিনা। আমি মায়ের চোখে পানি মুছে দিয়ে বললাম, কেঁদো না মা, তোমার চোখে পানি দেখলে কেন জানি আমারও কান্না পায়। একটু সহ্য হয় না তোমার চোখের পানি। এইভাবে আরও অনেক কথা হয়। আজকে যেন চৌধুরী পরিবারে একটু হলেও সুখের ছোঁয়া পড়েছে। বাবা, চল আমাদের সাথে। আমি অনেকটাই অবাক হয়ে বললাম, কোথায় যাব আমি? নিধির নানুর মৃত্যুবার্ষিকী আজকে, তাই আমরা সবাই সেখানে যাচ্ছি। আর তুই না গেলে আমিও যাব না, এই আমি বলে দিলাম। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আমি কি বলবো এখন সেটা একটু ভাবতে পারলাম না। সেখানে গেলে তো অনেকটা দেরি হবে, আর দেরি করে বাসায় গেলে জেরিন এনকাউন্টার করে মারবে। এদিকে মায়ের মন খারাপ হবে। না গেলে কি করব সেটা যেন ভাবতেই পারছি না। তারপর বললাম, মা দেখো, আমি তো অন্যের বাসায় কাজ করি, আর সেখানে গেলে তো অনেক দেরি হবে। তোমরা বরং গিয়ে ঘুরে আসো, কেমন? রাসেল, দেখ, ভাবির রাগ তুলিস না। ভাবির কথা এই বাড়িতে কেউ ফেলতে পারে না। আর একটু সময়ের জন্য কিছুই হবে না, তুই বরং সেখান থেকে চলে আসিস। আমি রহিমা চৌধুরীর দিকে তাকিয়ে দেখলাম এখনো অন্যদিকেই মুখ করে আছে। তাই কিছু না ভেবেই বললাম, আচ্ছা চলো যাচ্ছি। আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, সেখান থেকেই চলে আসব। আমাকে আটকাতে পারবে না আবার তোমাদের সাথে এখানে আসার জন্য। তারপর সবাই
আর কোনো কথা না বলে গাড়ি করে নিধির মামা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। নিধি আর আমি এক গাড়িতেই, তাই নিধি শুধু বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, যেটা আমার একটু ভালো লাগছে না। ওই, তুমি কি বোবা নাকি? আমি কখন থেকে কথা বলার জন্য ছটফট করতেছি, আর তুমি সে চুপ করিয়েই আছো, কথা বলতে পারো না? দেখো নিধি, আমার বেশি কথা বলা একদম পছন্দ না, তাই তুমি যদি একটু চুপ করতে তাহলে খুশি হতাম। তারপর নিধি মনে মনে কী সব ভাবছিল। আমাকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, তোমাকে আমি ছাড়ছিই না। আমার বুকের কাছে তোমাকে বন্দি করবই, তুমি দেখে নিও। বেশি দূরে না হয় কিছু সময়ের মধ্যে নিধির মামা বাড়ি চলে আসি। এই বাড়িটাও অনেক বড়, অনেক লোকজনে ভর্তি, সবাই নেমে পড়ে। আর আমার পিছু তো নিধি ছাড়ছেই না, সবাইকে সবার সাথে কথা বলে আর আমাকেও পরিচয় করিয়ে দেয়। নিধি আমার হাত ধরে বাড়ির সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা এই অনুষ্ঠানে উপস্থিত একজনের চোখেও আড়াল করতে পারেনি। একজন শুধু রেগে ফায়ার হয়ে যাচ্ছে, এভাবে আমার হাত ধরে থাকবে কেন? সে আর কেউ না, সে হলো আমার বউ জেরিন। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, অবশ্যই আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জেরিন এখানে কেন? তাহলে শুনে নেই। আসলে নিধির বড় মামা হলো পুলিশের ডিআইজি, আর তিনি জেরিনকে ইনভাইট করেছে। জেরিন মনে মনে ভাবছে, বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না, তাই বাইরে ঘুরতে যাবে বলে এখন ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে আবার হাতে হাত রেখে ঘুরে বেড়াও। তোমার হয়েছে কি? আগে বাড়িতে যাও, তারপর মজা দেখাবো। ঘুরতে ঘুরতে আমার চোখ আটকে যায় জেরিনের উপরে। আমি বুঝতে পারলাম নিধি যে আমার হাত ধরে রেখেছে সেটা জেরিন দেখছে, আর ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি ভাবছি জেরিন এখানে কি করে? আল্লাহ জানে বাড়িতে গেলে আমার কি অবস্থা করে। কত করে বললাম এই মেয়েকে আমার হাত না ধরতে, কিন্তু এই খাচ্চর মেয়ে কি শুনে কারো কথা? আমাকে দেখতে পেয়ে জেরিন ধীরে ধীরে আমার সামনে আসে আর নিধিকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আপনাদের দুইজনকে কিন্তু সেই মানিয়েছে। মনে হয় আল্লাহ আপনাদের একে অপরের জন্যই সৃষ্টি করেছে। জেরিনের চোখে স্পষ্ট পানি, যেটা আমার চোখকে আড়াল করতে পারেনি। নিধি অনেকটা খুশি হয়ে বলল, ধন্যবাদ আপনাকে। দেখুন ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন তেমন কিন্তু কিছুই না। আর এই মেয়েটা আমার বোনের মতো। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। আমার কথা শুনে নিধি রেগে সেখান থেকে চলে যায়, আর জেরিন তো রেগেই আছে। তুই আগে বাসায় আয়, তারপর তোর ক্লাস আমি নিচ্ছি। বাসায় থাকতে ভালো লাগে না, ভালো লাগার জন্য ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ে নিয়ে ঘোরা বের করব। দেখো জেরিন, তুমি ভুল ভাবতেছ। আমি এখানে আসতে চাইনি, আমাকে এখানে একজন আসতে বাধ্য করেছে। সেটা আমি তোমাকে পরে খুলে বলছি। আমার আর জেরিনের কথা শুনে আমার মা ধীরে ধীরে আমাদের কাছে আসে আর বলে, রাসেল, এই মেয়েকে তুই চিনিস নাকি? যেইভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই এই মেয়েকে ভালোভাবেই চিনিস। আন্টি, আপনি কি ওকে চিনেন নাকি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি ওকে খুব ভালো করেই চিনেন। চিনবো না কেন? ও তো আমার ছেলে, ওকে কি আমি ভুলতে পারি নাকি? ছেলে কথাটা শুনে জেরিন অনেক বড় একটা শক খায়, আর দ্রুত রহিমা চৌধুরীর পায়ে ধরে সালাম করে সত্যটা বলতে যাবে, তখনই, মা, এ হলো পুলিশ ক্যাডার জেরিন, আর আমি এর বাসায় কাজ করি। এই কথাটা বলার সময় আমার চোখ থেকে পানি পড়ছিল। মনে হয় জেরিন একটু কষ্ট পেল আমার এইভাবে কথা বলার জন্য। জেরিন বলে ওঠে, আচ্ছা আন্টি, আপনারা থাকেন, আমি আসি কেমন? আমার আবার একটু কাজ আছে। কথাটা বলেই জেরিন সেখান থেকে চলে গেল, আর মনে মনে বলল, রাসেল এইভাবে মায়ের সামনে নিজেকে কাজের লোক বলতে পারলো, আর পারবেই বা না কেন? আমি তো তার সাথে বউ হয়েও কাজের লোকের থেকেও খারাপ ব্যবহার করি, তাহলে আমার এখন কষ্ট হচ্ছে কেন? আর ওই মেয়েকে ওর সাথে দেখেই বা আমার কেন জেলাস হচ্ছিল? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না, এটা কখনোই হবে না। কথাগুলো বলার সময় আমার চোখে পানি ছিল, সেটা মা বুঝতে পারে। তাই আমাকে একটা ফাঁকা রুমে নিয়ে আসে রহিমা চৌধুরী। আচ্ছা রাসেল, আমাকে যদি মা মনে করে থাকিস তাহলে সত্যি করে বল, ওই মেয়েটা সত্যি কি তোর মালিক, না অন্য কিছু? আমি অনেকটা সময় ভেবে আমতা আমতা করে বললাম, মা, উনি আমার মালিক। ওনার বাসায় তো আমি কাজ করি। শোন, যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না কেন, মাছ কিন্তু ঠিক বোঝাই যায়। আর আমি তো একজন মা, তাহলে ছেলের মিথ্যা কিভাবে না বুঝতে পারবো বল?
এখন সত্যি করে বল, জেরিন তোর কি হয়? কারণ যখন তুই কাজের লোক বলছিলি তখন ওর চোখে স্পষ্ট পানি দেখেছি আমি, যে পানি কোনো মালিকের জন্য নয়, বরং কোনো আপন মানুষের জন্যই আসে। আমি সত্যটাকে আর চাপিয়ে রাখতে পারলাম না। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বললাম, মা জানো, ওই জেরিন আমার বিবাহিত স্ত্রী, কিন্তু সেটাও কখনো মানে না, কারণ আমি একটা মূর্খ রাখাল ছেলে। তারপর রহিমা চৌধুরীকে আমি শুরু থেকে সবটাই খুলে বললাম, শুধু আমি যে বিসিএস ক্যাডার সেটা বাদে। কি বলিস? এত সুন্দর মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ, তার আবার তোর সাথে এমন করে? দাঁড়া, আমি এক্ষুনি দেখছি ওকে। ওর সাহস কি করে হয় আমার ছেলেকে কষ্ট দেওয়ার? না মা, কথা দাও আমাদের এই সম্পর্কে কথা যেন কেউ না জানে। আর তুমি জেরিনকে কিছু বলবে না, কারণ আমি চাই ও নিজে থেকেই শুধরে উঠুক। ঠিক আছে, কিন্তু আমি তোর কষ্ট দেখতে পারবো না, এই বলে দিলাম। আমার কেন কষ্ট হবে না মা? আমার বুকে শত কষ্ট থাকলেও তোমার মুখের ওই মিষ্টি কথা শুনলেই সব কষ্ট নিমেষেই দূরে পালিয়ে যাবে। মা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, পাগল ছেলে একটা। আচ্ছা, এখন চল তাহলে, আর মন খারাপ করবি না একদম। তারপর মা ছেলের হাসতে হাসতে বেরিয়ে নিচে চলে এসে খাবারের পর্বটা শেষ করে নিলাম। মা, আমি তাহলে এখন আসি। বুঝতে তো পারছো আমার সামনে কি অপেক্ষা করছে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস। আর এই নে, এই কার্ডটা তোর কাছে রেখে দে, যখন যা লাগে নিয়ে নিবি। না মা, এটার কি দরকার বলো? আর আমার তো টাকার কোনো দরকার পড়ে না, জেরিন যা দেয় সেটা দিয়েই হয়ে যায়। শোন বাবা, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে এটা নিতেই হবে, এটাই আমার শেষ কথা। ব্যাস, কি আর করা, আমি না নিয়ে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই কার্ডটা নিয়ে বাসায় আসার জন্য রওনা দেই। রাস্তায় হঠাৎ দেখতে পাই ডিজের ডান হাত রাহাতকে। আমি ধীরে ধীরে রাহাতের পিছনে যেতে শুরু করি। পিছু করতে করতে এক সময় একটা জঙ্গলে এসে আটকে যাই, কারণ সামনে একটা বিশাল বাড়ি, চারদিকে অনেক গার্ড দিয়ে পাহারায় রেখেছে। তাই ভিতরে না গিয়ে সেখান থেকে চলে আসি বাসায়। আসতে দেখতে পাই জেরিন সোফায় বসে রাগী চোখে দরজার দিকে তাকিয়ে আছে। জেরিন, তুমি এখনো খাবার খাওনি মনে হচ্ছে। ওই, তোর সাহস কি করে হলো ওই বাড়িতে যাওয়ার? আর ওই মেয়েটাকে খুব মজা লাগছিল হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে, তাই না? জেরিন, বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো কিছুই নেই। ওটা নিধি, আমার চাচাতো বোন। একটু সময়ের জন্য না হয় ধরেই নিলাম নিধি তোর চাচাতো বোন, কিন্তু কথা হলো এত বছর হলো আমি শ্বশুর শাশুড়ি নেই বলেই জেনেছি, তাহলে হঠাৎ আজ কোথা থেকে তারা আসলো? তাও আবার তারা এই দেশের সবচেয়ে বেশি ধনী। আমার সাথে তাদের কোনো না কোনো ভাবে দেখা হয়। আর তাদের কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। আর আমারও কোনো পরিবার নেই, তাই তারা আমাকে নিজের ছেলে ভাবে। বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে আমার শাশুড়ির কাছে তুই কেন বললি তুই আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করিস? আমাকে কি তুমি স্বামী হিসেবে মানো? কখনো কি মন থেকে বলেছ যে এই মূর্খ রাখালটা তোমার স্বামী? কখনো কাজের লোক ছাড়া অন্য কিছু ভেবেছ? তোকে আমার স্বামী মানতে বয়েই গেছে, আর বাকি রইল কাজের কথা। কাজ করছিস বলেই তো এখনো তোর পেটে আমার টাকার ভাত যাচ্ছে, বেশি না। আর 2 মাস পরেই তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। যখন স্বামী হিসেবে মানতেই পারো না, তাহলে এখন এইসব কথা কেন বলতেছ? আর হ্যাঁ, এই 2 মাস না হয় কাজের লোক হিসেবে এই রাখালটাকে সহ্য করো। বাব্বা, এখন ঠিকই অন্য মেয়ে পেয়ে আমার মুখে মুখে কথা বলতেছিস। আমি আর কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে যাই। তারপর রান্না করতে চলে গেলাম। কি ভেবেছো শুধু শিক্ষিত আর ভালো চাকরি করলেই তারা মানুষ, আর মূর্খ দিনমজুররা কি মানুষ না? অনেক সহ্য করেছি ওর অত্যাচার, আর সহ্য করব না। আমি দেখিয়ে দিব কোনো রাখালও পারে বিশেষ বউয়ের স্বামী হয়ে উঠতে। একদিন আমি বাড়িতে নেই, জেরিন সোফায় বসে কাজ করতেছে, তখনই কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? নিশ্চয়ই ওই ছোট লোক কাজের লোক এসেছে। তাই মনে অনেকটা রাগ নিয়ে দরজা খুলল। আর দরজা খুলেই অবাক, কেননা দরজার সামনে দাঁড়িয়েছিল ওই দিনের সেই মেয়েটা। হ্যালো ম্যাডাম, কেমন আছেন?
হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আর এখানে হঠাৎ কি মনে করে? ভালো আছি। আর তেমন কিছু না, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম রাসেলের সাথে একটু দেখা করে যাই। এটা শুনে তো জেরিনের অনেকটাই রাগ হয়ে যায়। তারপরও শান্তভাবে বলল, সে তো এখন বাসায় নাই, কোথায় যেন গেছে। আপনি বসেন। আর কি খাবেন, চা না কফি? না, কিছু খাবো না, ধন্যবাদ ম্যাডাম, আসি তাহলে। তারপর নিধি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর একটু পরে আমিও বাসায় আসি। জেরিন আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাগে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি তো কিছু বুঝতেই পারলাম না, কেন এইভাবে থাপ্পড় দিল। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? এটা কোনো হোটেল না যে কোনো মেয়ে এসে তোকে খুঁজবে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার এখানে থাকতে হলে এসব চলবে না। আমি কিছু বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পেরেছি, নিশ্চয়ই নিধি এসেছিল। আমি গালে হাত দিয়ে রুমে চলে আসি। বিকেলে নিধির কাছে ফোন দিলাম। নিধি, তুমি বাসায় কেন এসেছিলে, সেটা কি জানতে পারি? ওখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করেই যাই। কিন্তু কি হলো, তোমার দেখা তো পেলামই না। শোনো, তুমি আমাকে না বলেই এই বাসায় কখনো আসবে না বলে দিলাম। আসলে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই ফোনটা রেখে দিলাম। চাপ বাবা, মহারাজের আবার এত রাগ কেন হলো? নিশ্চয়ই ওই পুলিশ ডাইনিটা কিছু বলেছে আমার পাগলটাকে। মনটা কয় ডাইনিকারকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দেই। এইভাবে কেটে যায় একটি মাস। এখন জেরিন অনেক বেশি অত্যাচার করে আমার উপর, যেটা আমি নীরবে সহ্য করি, কারণ আমি জানি জেরিন এখন অন্য কারোর সম্পর্কে জড়িয়ে গেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন আমি কি করে বুঝতে পারলাম জেরিন অন্য কারো সম্পর্কে জড়িয়ে গেছে। তাহলে চলুন কিছুদিন আগে একটা ঘটনা দেখে আসি। আমি একদিন বাজার থেকে হেঁটে হেঁটে আসছি, তখনই একটা কফি শপে চোখ আটকে যায়, যেখানে জেরিন একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা মেড ফর ইচ আদার। সাথে সাথেই চোখে লোনা পানি ভর করে, কিছুতেই যেন বাধা মানছে না চোখের পানি। হায় রে জেরিন, তোকে আপন করে পেতেই কতই না কষ্ট সহ্য করেছি, আর একটি বারও ভেবে দেখলি না এই রাখালটা তোকে কতটা ভালোবাসে। চোখের পানি মুছতে মুছতে চলে গেলাম রহিমা চৌধুরীর বাড়িতে। রহিমা চৌধুরীর কাছে আসলেই সব কষ্ট যেন নিমিষেই দূর হয়ে যায়। রহিমা চৌধুরী সোফায় বসে আছে। আমি কাছে যেতেই আমার দিকে চেয়ে দেখলেন। আমাকে দেখে রহিমা চৌধুরী ঠিকই বুঝতে পেরেছে আমার বুকে কষ্টের মেঘ জমেছে, যেটা কেউ দেখছে না। বাবা, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? আমি কিছুই বলতে পারছিলাম না। বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে। আমার আবার কি হলো এই ভেবে রায়হান চৌধুরী আমাকে জিজ্ঞেস করলো। রাসেল, তোর কি হয়েছে বাবা? এইভাবে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাদের। কিছু না বাবা, এমনি একটু মন খারাপ। তোর মন খারাপ কেন? কি হয়েছে সব খুলে বল। মা, কিছু হয়নি। তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি মায়ের কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়লাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ মায়ের চোখ আটকে যায় আমার গলার লকেটের দিকে, কারণ এই লকেটটা যে তার চিরচেনা। তাড়াতাড়ি ওই লকেটটা হাতে নিয়ে বললেন, রাসেল, এই লকেট তোর কাছে কি করে আসলো? রহিমা চৌধুরী, মানে মায়ের কথা শুনে আমি সহ সবাই অবাক। মা এই লকেটের কথা আবার কেন বলছে? এই বল না, এই লকেট তোর কাছে কি করে আসলো? কি করে আসলো তা আমি জানি না মা, তবে ছোটবেলা থেকেই এটা আমার গলায় আছে। আমি যার কাছে ছিলাম সে বলেছিল এটা যেন কখনো হারিয়ে না ফেলি। কি, এটা খুলে দে তো, আমি একটু দেখতে চাই লকেটটা। আমি তখন লকেটটা গলা থেকে খুলে দেই, আর রহিমা চৌধুরী লকেটটা খুলে দেখেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো অবাক এই ঘটনা দেখে। আর তখনই বাবা বলে ওঠে, রাসেলের মা, তুমি এইভাবে কান্না কেন করতেছো? জানো, আমাদেরও হারিয়ে যাওয়া রাসেল, ও আমাদের সন্তান। এই দেখো, লকেট যেটা ওর নানা ওর গলায় পরিয়ে দিয়েছিল। একটা লকেট দেখে কি করে বুঝলে তুমি? এই লকেটে একটা সিস্টেম আছে। এই দেখছো, এক পাশে রাসেলের শিশুকালের ফটো, আর অন্য পাশে আমাদের তিনজনের নামের প্রথম অক্ষর। আরও একটা রহস্য হলো, এই তিনটে একসাথে করলে আমাদের পরিবারের ফটো দেখা যাবে। সবাই অবাক, এভাবে নিজের ছেলেকে ফিরে পাবে কখনো কল্পনা করতে পারেনি।
আমি তো কিছু ভাবতেই পারছি না কি হচ্ছে এসব। মা, কি বলছো এসব? আর এটা কিভাবে সম্ভব হলো? এই লকেটের ভিতরে এত কিছু লুকিয়ে আছে যা আমি কখনো বুঝতেই পারিনি। হ্যাঁ বাবা, তোর নানা এইসব করে রেখেছিল, সেটার জন্য হয়তো আজ আমি তোকে আমার কোলে ফিরে পেলাম। মায়ের কথা শুনে সজীব আঙ্কেল বলে ওঠে, আচ্ছা ভাবি, রাসেল যে তোমার ছেলে সেটা শুধু এইটা দিয়ে প্রমাণ হয় না, আরও কিছু প্রমাণ তো লাগবে, তাই না? হ্যাঁ মা, আঙ্কেল একদম ঠিক কথা বলেছে। এটা দিয়েই তো আর প্রমাণ হয় না যে আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে। সজীব, আরও প্রমাণ চাই তাই না? তাহলে রাসেল পিঠে দেখো চাঁদের মতো একটা লোগো আছে। আঙ্কেল তখন আমার শার্ট খুলে দেখলো মা সত্যি বলেছে, আমার পিঠে সেই চিহ্ন আছে। কি আমার কথার সাথে প্রমাণ মিলল তো? যেই জন্য রাসেলকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার কলিজাতে টান লেগেছিল, যেন আমার আপন কেউ। আজ আল্লাহ আমার ধারণাটাই সত্যি করেছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আমি খুশিতে কান্না করে দিলাম। অবশেষে আমারও পরিবার হলো। আমাকে কেউ আর এতিম বলে ছোট করতে পারবে না। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। রাসেল, জানিস তোকে আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খোঁজার কোনো কমতি রাখিনি, সেটা মানুষ দিয়ে বল আর পুলিশ দিয়ে বল, কোনোটাই বাদ রাখিনি। তবুও তোর খবর কেউ দিতে পারেনি। আমার বাবা কান্না ভরা কণ্ঠে কথাগুলো বলছিল। আসলেই ছেলেরা খুব সহজে কান্নায় ভেঙে পড়ে না, কিন্তু অতিরিক্ত কষ্টের মাঝে কান্নাকে লুকিয়ে রাখতেও পারে না। আচ্ছা বড় আম্মু, রাসেল ভাই কিভাবে আর কোথায় হারিয়ে গেছিল? কখনো তো সেটা বলো নাই। শোনো নিধি, রাসেলের যখন 5 বছর বয়স তখন আমি আর তোর বড় বাব্বু সিরাজগঞ্জে জেলাতে একটা কাজে গেছিলাম। কিন্তু আমি তো আর জানতাম না সেখানে আমার কলিজাটাকে হারিয়ে ফেলব। কিভাবে হারিয়ে গেছিল সেটাই বলো, আমার না খুব শুনতে ইচ্ছে করতেছে। আমি বলতেছি শোন, আমি আর তোর বড় আম্মু একটা শপিং মলে কিছু কেনাকাটা করতে গিয়েছি। ঘুরে ঘুরে দেখছিলাম কি নিব। এর মাঝেই তোর বড় আম্মু কখন যে রাসেলকে কোল থেকে মাটিতে নামাই দিছে সেটা আমাদের খেয়াল নেই। কিছু সময় পর দেখি রাসেল আমাদের কাছে নেই। পুরো শপিং মল সবাই তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। বাবা, আমাকে ক্ষমা করে দিস। সেদিন যদি আমি তোকে মাটিতে নামিয়ে দিয়ে ভুলটা না করতাম তাহলে তোকে হারিয়ে ফেলতে হতো না। মা, তুমি কেঁদো না তো। এতে কি তোমার হাত ছিল বলো? সবটাই যে আল্লাহর লীলা খেলা, তার খেলা বোঝা দায়। আর এটা তো জানোই, আল্লাহ যা করে সকলের ভালোর জন্যই করে। আর আমার জন্য হয়তো এটা ভালো ছিল, কারণ আমি তোমাদের সাথে থাকলে গরিবদের যে কষ্ট সেটা কখনোই বুঝতাম না। আমার কথা শুনে নিধি বলল, হুম, একদম খাঁটি কথা বলেছো। তাই তো তৈরি হয়েছো খাঁটি রাখাল। আম্মু, তুমি একে মানা করে দাও আমার সাথে না লাগতে, না হলে ওর চুল কিন্তু একটাও রাখবো না। আমি মনে হয় তো কিছু একটা কথা বলবো, শোন, আমার সাথে লাগিস না, একদম ইঞ্জেকশন দিয়ে দিব। এই, তোদের টম এন্ড জেরি ঝগড়া কি একটু থামাবি? একটু সময় পেলেই মনে হয় ঝগড়া করতে, পিছু পাহস না। আরও অনেক কথা বলে সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধু মা আর আমি বসে গল্প করছি। মনের গহীনে জমে থাকা সকল কষ্ট মাকে বললাম, মা, আজকে অনেক সময় হলো এসেছি, আমি এখন যাই, কি বলো? না হলে আবার দেরি হয়ে যাবে। আমি তোকে আমার বুক থেকে কোথাও যেতে দেব না, বুঝেছিস? মা, তুমি কিন্তু আমার সব কিছুই জানো, কোনো কিছু অজানা নয়। তোমার বৌমা কত রাগী, আমি দেরি করে গেলে না জানে কি করে বসে। ওই গাধা, সেই কথাই তো তোকে বলছি। জেরিন তোকে দেখতে পারে না। আজ থেকে তুইও একটু করে জেরিনকে ইগনোর করে চলবি। তারপর দেখবি ও এমনিতেই তোর জন্য পাগল হয়ে যাবে। আপনারা আবার এটা ভাবতেছেন যে এ আবার কেমন মা, ছেলেকে এসব বুদ্ধি দেয়। আসলে এই কদিনে আমি আর মা একদম বন্ধুর মতো হয়ে গেছি, তাই সব কথাই শেয়ার করি। মা, তুমি যেটা বলতেছ সেটা করে কি লাভ? সে তো আমাকে তার স্বামী হিসেবে মানতেই পারে না। জেরিন এখন অন্য কাউকে ভালোবাসে। বাবা, তুই শুধু আমার কথা মতো কাজ করে দেখবি, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, এখন তাহলে যা, আমার বৌমাটাকে একা একা কষ্ট পাবে। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি জেরিন নেই, তাই আমি রান্না করে বসে আছি। অনেক রাত হয়ে গেলেও
তারপরও জেরিন নেই। তাই ওপর মহলে ফোন করে জেরিনের লোকেশন জেনে নেই। জেরিন এখন একটা নাইট ক্লাবে আছে। ছি জেরিন, ছি, শেষ পর্যন্ত নাইট ক্লাবে গেলে? তোমার বিবেকে একটু বাঁধলো না? আর তোমাকে এইসব করতে দিব না। এইসব ভাবতে ভাবতে আমি সেই নাইট ক্লাবে চলে আসলাম, কিন্তু কোথাও জেরিনকে দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজির পর একটি ঘর থেকে জেরিনের গলার আওয়াজ শুনতে পেলাম। আমি দরজার কাছে দাঁড়ালাম। জেরিন বলছে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমাকে বাসায় যেতে দে। এইসব কি তুই কি করতেছিস? বেবি বাসায় যেতে দিব তো, আগে তোমার ও রূপের শুধু আমাকে একটু প্রাণ করতে দাও, তাহলেই তো হলো। দেখ, আমার সাথে কিন্তু অসভ্যতামি করবি না। আমাকে যেতে দে বলতেছি। যাস শালা, এত অজ্ঞান হয়েও গেল। তাই কি, আমি তো আমার কাজ করবই, এটাই সুযোগ, না হলে আর সুযোগ পাবো না। শুভর কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি না করে পুলিশকে আসতে বলেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। শালা, আমার বউ, আমি কখনো তাকে মন দিয়ে দেখতে পারলাম না। আর শালা হারামির বাচ্চা, তুই চেখে দেখতে চাস? তোকে দেখাচ্ছে মজা। কথাটি বলেই আমি শোভাকে ওড়াধরা মার শুরু করতে লাগলাম। ভাই আমাকে ছেড়ে দে, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে কোন নজরে তাকাবো না, প্লিজ মাফ করে দে ভাই। আমি চিন্তা করে দেখলাম এইসব তো জেরিন কিছুতেই বিশ্বাস করবে না, বরং আমাকেই দোষারোপ করবে। তাই শুভর থেকে জবানবন্দি নিয়ে ভিডিও করে রাখলাম। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়েছে। আমি সবগুলোকে থানায় নিয়ে যেতে বলেই জেরিনকে কোলে করে বাইরে নিয়ে আসলাম। জেরিনের একটু একটু জ্ঞান ফিরছে। আমাকে কোলে নিয়েছো কেন? আমার না শীত করতেছে। আরো জোরে জড়িয়ে ধরো। বোকা, তুমি কিছু বোঝো না। যদি জ্ঞান ফিরে জানতে পারো তুমি আমার কোলে, তাহলে আমার কি অবস্থা হবে সেটা ভেবেই পাচ্ছি না। তাহলে জড়িয়ে কিভাবে ধরবো? এসব ভাবতে ভাবতে গাড়ি করে বাসায় নিয়ে আসি। পুরো রাস্তায় জেরিন আমাকে নেশার ঘরে আবোল তাবোল বলে একদম জ্বালিয়ে মেরেছে। আমি রুমে এনে জেরিনকে ওর বিছানায় শুয়ে দিতেই জেরিন আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। কই যাও আমাকে রেখে? আমার না খুব ভয় করতেছে আর শীত করতেছে। আমাকে জড়িয়ে ধরো না। মাতাল অবস্থায় এইসব আবোল তাবোল বলছে, আমাকে জড়িয়ে ধরে বারবার চুমু খাচ্ছে। আর এভাবেই এক সময় আমাদের স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তটা কেটে গেল। সকালে জেরিনের আগেই আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে পড়ি। রাতের কথা ভেবেই আমার হাসি পাচ্ছে। জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে জেরিনের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকিয়ে অবাক, কেননা শরীরে তখন কোনো পোশাক ছিল না। একটু একটু করে রাতের কথা মনে পড়তে থাকে। আর জেরিন চিৎকার করে ওঠে। আ জেরিনের চিৎকার শুনে আমি ওয়াশরুম থেকে দৌড়ে চলে আসি। কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? মনে হচ্ছে তোমার চিৎকার শুনে এই শহরের প্রায় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জেরিন কিছুই বলতেছে না, রাগে ফুলছে আর চোখের পানি মুছছে। কি হলো? কিছু না বললে আমি বুঝতে পারবো কেমনে যে তোমার কি হয়েছে? জেরিন আর চুপ না থেকে ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি তো বোকা বনে যাই। এটা কি হলো? আমার সাথে তুই কি করেছিস বল? আমার অসহায়তার সুযোগ নিয়ে এইভাবে আমার সর্বনাশ করলি? একটিবারও ভাবলি না আসলে তোদের মতো কাপুরুষরা তো এটাই করতে পারিস? আমি কাপুরুষ কথাটা শুনে আর কেন জানি চুপ থাকতে পারলাম না। সোজা জেরিনের গালে ঠাস 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 করে 3টা থাপ্পড় লাগিয়ে দিলাম। কি বললি তুই? আমি কাপুরুষ? তোর অসহায়তার সুযোগ নিয়ে অসৎ ব্যবহার করেছি, তাই না? আরে যদি এটাই হতো তাহলে তোর সতীত্ব অনেক আগেই ভোগ করতে পারতাম। আমার তোর উপরে সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও কখনো জোর করে অধিকার আদায় করিনি। কারণ কি জানিস? আমি চাইনি তোর অনুমতি না পেয়ে তোর সাথে কিছু করতে। আর কাল রাতে তুই আমাকে বাধ্য করেছিস তোর প্রতি আকৃষ্ট হতে। এই দেখ, আমি জেরিনের হাতে ভিডিও করা মোবাইলটা দিয়ে রাগে নিচে চলে গেলাম। জেরিন মনে মনে ভাবছে, রাসেল তো ঠিকই বলেছে। যদিও সুযোগের সৎ ব্যবহার করত তাহলে অনেক আগেই করতে পারত, কিন্তু কখনো তো সেটা করেনি। আজকে তাহলে কেন এসব করলো? না, আমার মাথায় কিছুই আসছে না। আর আমি তো কালকে ক্লাবে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? না, মাথা কেমন ঝিমঝিম করছে। এসব কিছু ভাবতে ভাবতে মোবাইলটা না দেখে জেরিন উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে আমি নিচে বসে ভাবছি জেরিন নিজেকে কি ভেবেছে,
নিজেই মদ খেয়ে মাতাল হয়ে পাগলামো করবে, আর কেউ কিছু বললেই সেটা তার দোষ, তাই না? ওর এইসব আমি আর সহ্য করব না। যেদিন ওয়াশরুম থেকে বের হতেই খাটের উপর একটা ফোন দেখতে পায়। ফোনটা দেখে চমকে ওঠে, কেননা ফোন আসলো কিভাবে এখানে। তখনই মনে মনে এই ফোনটা তো একটু আগে আমি দিয়ে এসেছি। রাসেল এই ফোন কোথায় পেল? ওর তো কোনো ফোন নেই। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে তো দেখি